হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া, আজকে থেকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় ক্লাসগুলো দেখা শুরু করব। ইতিমধ্যে কিন্তু আমাদের গণিত বিষয় ক্লাসগুলো শুরু হয়ে গেছে। সো আজকে আমরা বিজ্ঞান বিষয়ে একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, তো তোমরা হয়তো সামনে যাবা, যখন ক্লাস 9 এবং 10-এ যখন উঠবা, তখন দেখবা তোমাদের পড়াগুলো বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গেছে। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে বা সায়েন্স নিয়ে পড়তে চাও, তোমাদের জন্য কিন্তু এই বইয়ের টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো সায়েন্সের টপিকগুলোকে আবার আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। হ্যাঁ, মোস্টলি 3টা ক্যাটাগরিতে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে, সো আজকের চ্যাপ্টারটা আমাদের জীববিজ্ঞান বা বায়োলজির একটা অংশ। চ্যাপ্টারের নাম কি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ওকে, আজকে এটার আমরা প্রথম লেকচারটা করব। ঠিক আছে, তো চলো ভাই আমরা টাইম ওয়েস্ট না করে শুরু করে দিই। আচ্ছা, প্রথমে আমাদের প্রাথমিক কিছু ধ্যান ধারণা, প্রাথমিক কিছু কথা আমাদের শিখতে হবে, তাই না? আচ্ছা, তো প্রথম কথাই এই যে আমি বলতেছি ভাইয়া, শ্রেণীবিন্যাস, তাই না? এই শ্রেণীবিন্যাস বলতে আসলে কি বোঝা আমাদের একটু জানা দরকার। আচ্ছা দেখো, শ্রেণীবিন্যাস জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি। হ্যাঁ, জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি। ওকে, তার মানে তোমার কাছে ধরো আমি একটা উদ্ভিদের নাম বলে দিলাম, একটা ব্যাকটেরিয়ার নাম বলে দিলাম, বা একটা ধরো প্রাণীর নাম বলে দিলাম। আমি বললাম এদেরকে তুমি কিভাবে বিন্যস্ত করবা, তাই না? তো তুমি যেই সব বিষয় খেয়াল করে ওই প্রাণীটাকে বিন্যাস করা শুরু করবা, সেটাই আমাদের শ্রেণীবিন্যাস। ওকে, তাহলে এখানে অবশ্যই আমরা যে বললাম ধাপ, এই ধাপগুলা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধাপে ধাপে কথাটা বলছি না, আমি কিভাবে ধাপে ধাপে সাজাইতে পারি এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে ধাপগুলোকে আমি যে বলতেছিলাম, এই ধাপগুলোকে আমরা মেইনলি বলি ট্যাক্সন। হ্যাঁ, ট্যাক্সন খুব ভালো করে আমার মাথায় রাখি, ট্যাক্সন। ওকে, তো এখান থেকে কি নামটা চলে আসছে বলতো? শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। ওকে, ট্যাক্সন তৈরি করার বিদ্যা, এভাবে তুমি মনে রাখতে পারো। তার মানে জীববিজ্ঞানে যে শাখায় আমরা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, সেটাকে আমরা কি বলবো বলতো? শ্রেণীবিন্যাস বিদ্যা। ওকে, শ্রেণীবিন্যাস বিদ্যা, যেটাকে আমরা বলতে পারি কি ট্যাক্সোনমি। তোমরা কি বিষয়টা ক্লিয়ার হইতে পারছো? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, এই যে ভাইয়া ধাপগুলো যে বললেন, এই ধাপগুলো আসলে কি কি? আমি কিভাবে বুঝবো আমি কোন ধাপের দিকে আগাবো? তাহলে আমাদের একটু ধাপগুলো সম্পর্কে জানা দরকার। তাহলে আসলে আমরা একটু ধাপগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। তো কোন একটা প্রাণীকে বা কোন একটা জীবকে বিন্যস্ত করার ক্ষেত্রে আমাদের মোট 7টা ধাপের দিকে খেয়াল রাখতে হয়। কতগুলো ধাপ বলো তো ভাইয়া? 7টা। ওকে, এই 7টা ধাপের নামগুলো কিন্তু আমাদের একটু শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা আসো আমরা একটা একটা করে শিখি। আমরা কিন্তু অবশ্যই এটা সিরিয়াল বাই শিখবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা যে ধাপটা দেখবো তার নাম জগৎ, যেটাকে আমরা কি বলতে পারি? রাজ্য বলতে পারি। হ্যাঁ, রাজ্য। ওকে, আচ্ছা, তারপর পর্ব। রাজ্যকে আমরা ইংলিশে কিংডম বলি, পর্বকে আমরা ইংলিশে ফাইলাম বলি, তোমরা শিখে রাখতে পারো। তারপর শ্রেণী বা ক্লাস। 4 নম্বর বর্গ বা অর্ডার। তারপর গোত্র বা ফ্যামিলি। তারপর গণ, আর লাস্টে আমাদের প্রজাতি বা স্পিসিস। হ্যাঁ, হ্যাঁ, গণ মানে জেনাস, আর প্রজাতি মানে স্পিসিস। আচ্ছা, আমি তোমাদের কি ইংলিশ নামগুলো একটু লিখে দিই না? এটা কিংডম, এটা পর্ব কি ফাইলাম। শিখে রাখতে পারো, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। শ্রেণী আমাদের ক্লাস, আর বর্গ অর্ডার, গোত্র আমাদের ফ্যামিলি, গণ জেনাস, আর প্রজাতি স্পিসিস। ওকে, বিষয়টাকে বুঝতে পারছি। তাহলে এখন একটু চিন্তা করে দেখো, ধরো আমি তোমাকে বললাম মানুষ। হ্যাঁ, ধরো আমি বললাম মানুষ, তার মধ্যে প্রথমে চিন্তা করতে হবে কি মানুষ কোন জগৎ বা রাজ্যে আছে।
তারপর আমি চিন্তা করব, হ্যাঁ ঠিক আছে, মানুষ ধরো অ্যানিমেলিয়া রাজ্যে আছে, আমরা একটু পরে পড়বো, সেই রাজ্যের মধ্যে সে কোন পর্বে আছে, তারপর চিন্তা করব সেই পর্বের মধ্যে কোন শ্রেণীতে আছে, তার মধ্যে কোন বর্গে আছে, এরকম করে করে আমরা কি করব, লাস্ট হচ্ছে প্রজাতির মধ্যে চলে যাব। ওকে, বিষয়টা কি ক্লিয়ার হলো আমাদের? আশা করি এই বিষয়টা আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এবার আসো হচ্ছে খুব ভালো কথা, এই যে আমাদের শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস নিয়ে প্রথম কি আলোচনা করার চেষ্টা করেন? হ্যাঁ, শ্রেণীবিন্যাস নিয়ে প্রথম কারা হচ্ছে ডিসকাশন করার চেষ্টা করলেন? সো আমাদের বই হচ্ছে 3 জন সায়েন্টিস্টের নাম লেখা আছে। হ্যাঁ, কে কে লেখা আছে বলতো? অ্যারিস্টটল, তিনি একজন দার্শনিক ছিলেন। তারপর হচ্ছে জন রে, লাস্ট হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ওকে, এই 3 জন সায়েন্টিস্টের নাম কিন্তু আমরা মেইনলি পড়ে থাকি, বাট এই 3 জন সায়েন্টিস্টের মধ্যে ক্যারোলাস লিনিয়াস এই ব্যক্তিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, কেন এই ব্যক্তিটা ইম্পর্টেন্ট? কারণ এই ক্যারোলাস লিনিয়াসকে আমরা কি বলে থাকি? তাকে মেইনলি বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। হ্যাঁ, শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। ওকে, ফাদার অফ ট্যাক্সোনমি এভাবে বলা যেতে পারে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে কেন ভাই তাকে আমি কেন শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলতে পারি, সে এমন কি করছে? আচ্ছা, এখন ক্যারোলাস লিনিয়াস একটা স্পেশাল বই লিখছিলেন যেটার নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম। তোমাদের বইতে কিছু লেখা নাই, তো জাস্ট আমরা শিখবো তিনি তার লেখার মধ্যে বেশ কিছু নতুন স্টাডিজ ইনক্লুড করছেন, বেশ কিছু নতুন পড়াশোনা শুরু করছেন। সেটা কি? তিনি হচ্ছে সর্বপ্রথম গণ ও প্রজাতি নিয়ে ব্যাখ্যা দেওয়া শুরু করেন। হ্যাঁ, গণ ও প্রজাতি কনসেপ্টটা তিনি তুলে ধরেন। হ্যাঁ, প্রজাতি সম্পর্কে আলোচনা করেন বা ব্যাখ্যা দেন। আচ্ছা, খুব ভালো কথা দিলেন। তারপর এখান থেকে আরো গুরুত্বপূর্ণ জিনিসটা কি? আরো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তিনি একটা নতুন নামকরণ পদ্ধতি আবিষ্কার করলেন, যেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। হ্যাঁ, দ্বিপদ নামকরণ পদ্ধতি সূচনা তিনি করলেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই এই যে আমি বললাম দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণটা আবার কি? এটা আবার কি? হ্যাঁ, আচ্ছা আমরা একটু শব্দটা খণ্ডন করে দেখার চেষ্টা করি। তো দেখো, দ্বি মানে দুই, আর পদ মানে কি? টার্ম বা শব্দ। তুমি চিন্তা করতে পারো মানে দুইটা শব্দের সমাহারে যেই নামটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ। ওকে, আচ্ছা এখন তুমি বলতে পারো এই যে আমি বললাম দুইটা পদ, এই দুইটা পদ আসলে কি কি? মনে প্রশ্ন জাগতে পারে না? এই দুইটা পদ কি কি? এই দুইটা পদ হচ্ছে আমি যখন ধাপগুলা দেখাইছিলাম সেই ধাপের সর্বশেষ দুইটা, যে ধাপগুলো আমরা দেখলাম না এখানে, এদের মধ্যে সবচেয়ে লাস্টের দুইটাই হচ্ছে এই দ্বিপদ নামকরণের একটা অংশ থাকবে, তাই না? তার মানে আমি যখন দুইটা পদ ইউজ করব অবশ্যই ওই জীবটার আমরা গণের নাম নিব এবং প্রজাতির নাম নিব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা কি নিব? এখানে আমি গণের নাম নিব এবং প্রজাতির নাম নিব। ঠিক আছে, তো তোমাদের জন্য নামকরণ পদ্ধতিটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এটা সিলেবাসে নাই। 9, 10 তোমরা কিন্তু এসব শিখবা। আচ্ছা, তো আমি যদি একটা এক্সাম্পল দিই, শুধুমাত্র যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যেমন ধরো মানুষ, যেমন ধরো হচ্ছে মানুষ, মানুষের বৈজ্ঞানিক নামটা কি হয়? হোমো সেপিয়েন্স। হ্যাঁ, হোমো সেপিয়েন্স। ওকে, অবশ্যই মনে রাখবো প্রথম লেটারটা ক্যাপিটাল হবে আর কোনো লেটার ক্যাপিটাল হবে না, এবং বাকি সবগুলো নিচে তুমি দাগ দিবা। ঠিক আছে, এরকম ভাবে তুমি দাগ দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো এই হোমোটা হচ্ছে গণের নাম, মানুষ হোমো গণের মধ্যে অন্তর্ভুক্ত, আর সাপিয়েন্সটা হচ্ছে প্রজাতির নাম, মানুষ সাপিয়েন্স বা এটাকে অনেকে সেপিয়েন্স উচ্চারণ করে, সেই প্রজাতির মধ্যে ইনক্লুডেড। ওকে, তো আশা করি ভাই আমরা এই বিষয়টুকু বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো ভাইয়া আমরা পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। হ্যাঁ, ঠিক আছে, প্রাণী শ্রেণীবিন্যাস। এখন আমরা কিন্তু হয়তো এই কথাটা অনেকেই জানি, হয়তো আমরা এই কথাটা অনেকেই জানি যে আমাদের যত রকমের জীব আছে, যাদের প্রাণ আছে, তাই না, এই জীব জগৎকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, অনেক, হ্যাঁ ঠিক আছে, এটা অনেকের জন্য হয়তো নতুন, তা আমার পড়াটা একটু ফলো করো, এই জিনিসগুলো আমাদের বইয়ে নাই। হ্যাঁ, যদি আমরা ভালোভাবে টপিকগুলো বুঝতে চাই তাহলে এই এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমি তোমাদের বলে বলে দিচ্ছি এগুলো কিন্তু একটু জানতে হবে। আচ্ছা, এবার আসো জীবজগৎ। এই জীবজগৎকে মেইনলি একজন সায়েন্টিস্ট আছেন যার নাম হচ্ছে বিজ্ঞানী হুইটেকার। এই হুইটেকার হচ্ছে 5টা ভাগে ভাগ করেন।
ওকে, দুইটাকে হচ্ছে এটাকে 5টা ভাগে ভাগ করেন। আচ্ছা, কোন কোন সেই ভাগ আমরা দেখার চেষ্টা করি, মনোযোগ দিয়ে দেখি, এটা কিন্তু বইয়ে নাই। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদের মনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, এখানে হচ্ছে আমাদের ফাঞ্জাই, হ্যাঁ ফাঞ্জাই, এটা হচ্ছে আমাদের প্লান্টি, আর এইটা হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া। তার মানে দেখো, জীব জগতের মধ্যে প্রাণীরা কোথায় অন্তর্ভুক্ত থাকবে বলো? এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত থাকবে। ওকে, তাহলে এই কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এখানে সকল প্রাণী হচ্ছে অন্তর্ভুক্ত থাকবে, এটা আমরা একটু মাথায় রাখি। আচ্ছা, এখন এখানে একটা মজার বিষয় আছে কি জানো? মজার বিষয়টা একটু খেয়াল করে দেখি, যে এই যে আমরা বলতেছিলাম না প্রোটিস্টা, এই যে দেখো প্রোটিস্টা, এই প্রোটিস্টাকে আবার দুইটা অংশে ভাগ করা হয়। এই অংশগুলোকে আমরা কি বলি জানো? সাব কিংডম। হ্যাঁ, রাইট। অর্থাৎ যেই সব গ্রুপগুলো কিংডম থেকে ছোট বাট পর্ব বা ফাইলাম থেকে বড়, তারা হচ্ছে উপজগৎ বা সাব কিংডম। প্রোটিস্টাকে আমরা দুইটা সাব কিংডমে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোটোজোয়া আর এটা হচ্ছে ক্রোমিস্টা। আচ্ছা, ওকে, সো আগে ধারণা করা হইতো এখানে যে আমি দেখতেছি প্রোটোজোয়া, হ্যাঁ এই প্রোটোজোয়ারাও প্রাণী, এটা আগে ধারণা করা হইতো। তার মানে আগে কিন্তু আমরা প্রোটোজোয়াকে অ্যানিমেলিয়ার মধ্যেই অন্তর্ভুক্ত করে পড়াশোনা করতাম, বাট পরবর্তীতে দেখা গেছে যারা প্রোটোজোয়ার সাথে প্রোটিস্টা রাজ্যের অন্যান্য প্রাণীদের সাথে মিল থাকে, হ্যাঁ শৈবাল জাতীয় প্রাণীদের সাথে মিল থাকে, সো এই জন্য আমরা প্রোটোজোয়াকে প্রোটিস্টার মধ্যে আলোচনা করি, অ্যানিমেলিয়ার মধ্যে কিন্তু আর আলোচনা করি না। বুঝতে পারছি বিষয়গুলো? আচ্ছা, এবার তুমি যদি দেখার চেষ্টা করো, যেহেতু আমরা এখন অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎটা নিয়ে পড়তে চাচ্ছি, তো আমি যদি একটু অ্যানিমেলিয়ার শ্রেণী বিভাগটা দেখাই তোমাদের। হ্যাঁ, যে আমরা অ্যানিমেলিয়া বললাম না, অ্যানিমেলিয়া। ওকে, এইটার মধ্যে দেখি, এটা তো আমাদের কিংডম, তাই তো? এটা কিন্তু আমাদের কিংডম। এই কিংডমের আন্ডারে আমাদের মোট 33টা পর্ব থাকে। তাহলে কি বললাম, এটার আন্ডারে কতগুলো পর্ব আছে বলো তো ভাইয়া? 33টা। এখন সব পর্বের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণ প্রাণী আছে এরকম না, কিছু কিছু পর্বের মধ্যে বেশি আছে, আর কিছু কিছু পর্বের মধ্যে প্রায় নাই বললেই চলে, এত কম আছে। এজন্য এটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করা সম্ভব। একটাকে আমরা বলি হচ্ছে মেজর, মেজর পর্ব, মেজর পর্ব বলি, আর আরেকটা ভাগকে আমরা বলি হচ্ছে নন মেজর পর্ব। হ্যাঁ, যেটাকে আমরা মাইনরও বলতে পারি, তোমাদের বই এভাবে লেখা আছে নন মেজর পর্ব। মেজর পর্ব হচ্ছে 9টা, আর নন মেজর পর্ব কয়টা? 24টা। যোগ করে দেখো কত আসে? 33টা আসে। তো আমাদের মেইনলি পড়াশোনা থাকবে এই 9টা মেজর পর্ব নিয়ে, বুঝছো? এগুলো কিন্তু আমাদের কনসেন্ট্রেশনের বিষয়, আমরা এগুলো নিয়ে মেইনলি পড়াশোনা করব। আচ্ছা, এদেরকেও কিন্তু আবার ভাগ করা সম্ভব, আমি বলবো, সমস্যা নেই। আগে দেখি আমরা এই পর্বগুলোর মধ্যে কে কে আছে, তাই না? আমরা কিন্তু আজকে সব ডিসকাস করতে পারবো না, তবে চেষ্টা করব শুরু করার। আচ্ছা, তো প্রথমে আমরা পাবো হচ্ছে পরিফেরা, পরিফেরা। সেকেন্ড আমরা পাবো হচ্ছে নিডারিয়া। ওকে, তারপর পাবো হচ্ছে প্লাটিহেলমিনথেস। আমি ইংলিশ নামগুলো লিখতেছি যাতে তোমরা বানানটা দেখতে পারো, বাংলা নামগুলো কিন্তু আমরা টপিকে আলোচনা করব, কোনো সমস্যা নাই। তোমাদের এই শ্রেণী বিভাগের মধ্যে মেইনলি বাংলা নামগুলো দেওয়া, তাই না? সমস্যা নেই, আমরা টপিকের মধ্যে দেখব। হ্যাঁ, প্লাটিহেলমিনথেস। তারপর হচ্ছে নেমাটোডা। হ্যাঁ, হচ্ছে নেমাটোডা। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের 4টা। এরপর হচ্ছে আমাদের অ্যানেলিডা, তারপর হচ্ছে আর্থ্রোপোডা, মলাস্কা, তারপর হচ্ছে এইকাইনোডার্মাটা, লাস্টে হচ্ছে আমাদের কর্ডাটা। ওকে, সো এই নামগুলো আমরা একটু চেষ্টা করবো যাতে সিরিয়ালি পড়া যায়, কারণ সিরিয়ালি পড়া কিন্তু একটা গুরুত্ব আছে। হ্যাঁ, কারণ এই যে আমি জিনিসটাকে যে সাজাইলাম, এটাকে আমরা কি বলি? র্যাঙ্ক ভুক্তিকরণ বলি, র্যাঙ্ক ভুক্তিকরণ। এই সাজানো কিন্তু একটা কারণ আছে।
কারণ যত আমি উপর থেকে নিচের দিকে যাব আমি তত বেশি উন্নত বৈশিষ্ট্য পাইতে থাকবো, তাই না? এই জন্য তোমাদের বই কি করছে, পর্ব 1 পর্ব 2 এভাবে কিন্তু লিখে দিছে। তার মানে আমরা কিন্তু এই নামগুলো হচ্ছে একটু কষ্ট করে সিরিয়াল বাই পড়ার চেষ্টা করব। আচ্ছা, এখন এখান থেকে আরো কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, তুমি দেখো যে প্রথম যে 8টা পর্ব আমি লিখছি, তাই না? আমি যে প্রথম 8টা পর্ব এখানে লিখছি, পরিফেরা থেকে একাউন্ট ডার্মাটা পর্যন্ত, এরা সবাই হচ্ছে নন কোঅর্ডিনেট। সবাই কি বলো? নন কোঅর্ডিনেট। আর কর্ডাটা ও হচ্ছে একটা মানে কর্ডেট প্রাণী, তাই না? এখন এখানে কর্ড শব্দটা থেকেই তো কোঅর্ডিনেট শব্দটা আসছে। কর্ড বলতে কি বোঝায়? নটোকর্ডকে বোঝায়, আমরা পরে শিখবো। তার মানে একটু মাথায় রাখি, কর্ডাটারা হচ্ছে কোঅর্ডিনেট, বাকি সবাই হচ্ছে নন কোঅর্ডিনেট। সো কর্ডাটার মধ্যে কিন্তু আবার শ্রেণী বিন্যাস আছে, সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে বা সামনের ক্লাসে আমরা পড়াশোনা করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, তো মেইনলি আজকে আমরা হচ্ছে প্রথম 4টা যে পর্ব আছে, পরিফেরা থেকে নেমাটোডা, এগুলা দেখি এগুলোকে আমরা পড়তে পারি কিনা আজকে। হ্যাঁ, তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, সো প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে পরিফেরা। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা যে নামটা শিখছিলাম পরিফেরা, এই নাম থেকে কিন্তু আমরা একটা বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, দেখো এই নাম থেকে কিন্তু আমাদের একটা ব্যাখ্যা পড়া সম্ভব। কিরকম? এই যে পোর, এই শব্দটা আসছে তোমার পোরাস থেকে। পোরাস মানে কি জানো? ছিদ্র। তাহলে আমি যদি ভাইয়া বৈশিষ্ট্য পড়তে চাই, প্রথম বৈশিষ্ট্য কি পাবো? এই প্রাণীগুলোর মধ্যে অনেক পরিমাণ ছিদ্র থাকবে, তাই না? রাইট, তাহলে এদের দেহ প্রাচীর হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত, তাই না? তাই একে আমরা কি প্রাণী বলতে পারি? ছিদ্রাল প্রাণী বলতে পারি। ঠিক আছে, ছিদ্রাল প্রাণী বলা যায়, বা এটাকে আমরা স্পঞ্জ প্রাণী বলতে পারি, স্পঞ্জ প্রাণী। ওকে, তো আমার কথাগুলোকে ভাই ধরতে পারতেছো? আমি কিন্তু একদম ভেঙে ভেঙে একদম ইজি শব্দে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তাহলে পোর থেকে আমি বুঝলাম। আর ফেরার শব্দটা আসছে তোমার ফের থেকে। হ্যাঁ, ফের মানে কি? বহন করা, বহন করা। অর্থাৎ যারা তাদের পুরো দেহ প্রাচীর জুড়ে, যারা তাদের পুরো বডি জুড়ে বিভিন্ন রকমের ছিদ্র বহন করে, তারাই হচ্ছে ছিদ্রাল প্রাণী, তাই না? তারাই হচ্ছে আমাদের পরিফেরা বা ছিদ্রাল প্রাণী। এদেরকে আমরা কি বলতে পারি? স্পঞ্জ প্রাণীও কিন্তু বলতে পারি। আচ্ছা, খুব ভালো কথা। এখন তারা এই ছিদ্রগুলো দিয়ে কি করে? ছিদ্রগুলো দিয়ে বাইরে যে পানির মধ্যে, তারা তো মেইনলি পানিতেই থাকে, রাইট? এই পানির মধ্যে থাকা অক্সিজেন এবং খাদ্যবস্তু গ্রহণ করে। ওকে, তাহলে আমি যদি এই জিনিসটা, এই পয়েন্টটা তোমাদের উল্লেখ করে দিই, এই যে আমি বললাম ছিদ্রপথ, এই ছিদ্রপথের স্পেশাল একটা নাম আছে, অস্টিয়া বলি। এই ছিদ্র দিয়ে তারা কি করে? পানিতে থাকা অক্সিজেন এবং খাদ্যবস্তু গ্রহণ করে, খাদ্যবস্তু গ্রহণ করে। ওকে, তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখার চেষ্টা করো এইসব প্রাণীগুলো কি হয়। এদের বডিতে মেইনলি কোনো টিস্যু বা অঙ্গ বা তন্ত্র তৈরি হয় না, বুঝতে পারছো? যেমন আমাদের বডিতে কিন্তু কি আছে? মাংস আছে না, মাংসপেশি, এটা হচ্ছে এক ধরনের টিস্যু, তাই না? আমরা কি বলি? আমাদের খুলির মধ্যে ব্রেইন আছে, এটা এক ধরনের টিস্যু, রাইট? তারপর আমরা কি বলি? আমাদের হাত পা তো এক একটা অঙ্গ, তাই না? এই যে আমরা শ্বাস নিচ্ছি শ্বসন তন্ত্রের মাধ্যমে। তার মানে যে টিস্যু, অঙ্গ, তন্ত্র, এগুলো কিন্তু উন্নত প্রাণীতে থাকে। বাট পরিফেরা একটা অনুন্নত প্রাণী, তুমি চিন্তা করতে পারো। তাই এটা হচ্ছে তোমার সরলতম প্রাণী, সরলতম বহুকোষী প্রাণী, সরলতম বহুকোষী প্রাণী। ওকে, সরলতম বহুকোষী প্রাণী, বা ওর কোষগুলো মিলে কোনো তন্ত্র তৈরি করতে পারে না, টিস্যু বা অঙ্গ বা তন্ত্র নাই। হ্যাঁ, তাহলে এটা আমরা মাথায় রাখবো। ওদের বডিতে কোষ থাকলেও সুগঠিত কোনো টিস্যু বা অঙ্গ বা তন্ত্র নেই। ওকে, তোমরা কি বিষয়গুলো ধরতে পারছো? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এবার যদি আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি, তো তোমাদের বই কিন্তু এক্সাম্পল গুলোর মধ্যে শুধুমাত্র গণের নামটা লেখা, বুঝছো? শুধুমাত্র গণের নামটা লেখা। সো যদি তুমি শুধুমাত্র বইটি পড়ো, সমস্যা নাই, পড়ো, কোনো সমস্যা নেই। এখানে মেইনলি পুরো নামটা পড়া বেটার, বাট তোমাদের জন্য এটা প্রেশার হয়ে যায় বলে আমি কিন্তু উল্লেখ করতেছি না। দুটা প্রাণীর নাম আমাদের বলা আছে আমাদের বইয়ে, একটা হচ্ছে স্কাইফা, মনে রাখবো এটা কিন্তু একটা গণের নাম। হ্যাঁ, স্কাইফা জেলাটিনোসাম পুরো নাম। আর হচ্ছে কি আছে? স্পঞ্জিলা, স্পঞ্জিলা।
পুরো নাম হচ্ছে স্পঞ্জিলা লোকাস্ট্রিস, হ্যাঁ এরকম একটা নাম। আচ্ছা, তো যাই হোক, আমাদের অত কিছু দরকার নাই, আমাদের যতটুকু বলা আছে ততটুকু আমরা পড়লাম। চলে আসো আমরা সামনের দিকে যাই। এরপর হচ্ছে আমাদের নিডারিয়া। নিডারিয়া। আচ্ছা, ছবিগুলো আমি তোমাদের দেখাই দিব, তোমাদের জন্য আমি নোটও তৈরি করতেছি, সমস্যা নাই। আচ্ছা, নিডারিয়া তুমি যদি নামটা দেখো, নামটা কিন্তু সি দিয়ে শুরু হয়, হ্যাঁ উচ্চারণের মধ্যে কিন্তু সি নাই, বাট নামটা শুরু হয় তোমার সি দিয়ে। ওকে, এখন এই শব্দটার বিশ্লেষণে তোমাদের বই যেটা বলছে সেই জিনিসটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট না। বলছে কি, নিডারিয়া শব্দটা তোমার নিডো সাইড থেকে আসছে, এরকম ভাবে বলা হয়েছে। বাট আমি মনে করি যে না, তোমাদের পূর্ণ বিশ্লেষণটা পড়াই আসলে উচিত। দেখো, এই যে নিড, এই শব্দটা তোমার আসছে নিড থেকে। এই নিড মানে কি জানো? কাটা, কাটা। ওকে, আর আরিয়া, আরিয়া শব্দটা মানে কি জানো? আরিয়া মানে হচ্ছে বহন করা, বহন করা। ওকে, তার মানে যেসব প্রাণী তাদের বডিতে কাটা বহন করে তারাই হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এখন এই যে আমি কাটা বললাম না, এই কাটা কিন্তু একটা স্পেশাল কোষে থাকে, বুঝতে পারছো? এই কাটাটা হচ্ছে একটা স্পেশাল কোষে থাকে, সেই কোষটাকে আমরা কি বলি? নিডোসাইট। ওকে, তাহলে কাটাযুক্ত কোষটাকে আমরা কি বলি? নিডোসাইট। ওকে, যেহেতু আমরা এই প্রাণীর মধ্যে এই ধরনের কোষ পাই, তাই তোমাদের বলা কি এই নাম থেকে এই নামটা আসছে। ওকে, ধরতে পারছি বিষয়টা? আচ্ছা, এবার আসো, আমি যদি এটা বৈশিষ্ট্য পড়তে চাই, তাহলে বৈশিষ্ট্য আমি কি পাবো? তো প্রথম কথাই হচ্ছে, আমি নাম থেকে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হবে প্রথম বৈশিষ্ট্য। আমি কি বুঝতে পারলাম? এখানে কাটাযুক্ত একটা স্পেশাল কোষ থাকে যার নাম হচ্ছে কি? নিডোসাইট। তাহলে এখানে কি থাকবে বলতো? নিডোসাইট কোষ থাকবে, হ্যাঁ নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে। আচ্ছা, এটা আমি বুঝতে পারলাম। আচ্ছা, তারপর আসা হচ্ছে, ওদের বডিতে দুইটা ভ্রূণীয় স্তর থাকে, কোষের দুইটা ভ্রূণীয় স্তর পাওয়া যায়। ঠিক আছে, দেখ আমরা কিন্তু পরিফেরিতে কিন্তু এরকম কোনো স্তর দেখি নাই, কোষগুলা ছিল, কোষ কিন্তু সুগঠিতভাবে কোনো টিস্যু বা অঙ্গতন্ত্র কোনো স্তর কোনো কিছু তৈরি করতো না। বাট নিডারিয়ার মধ্যে আমি দেখতে পাই যে না, ওর কোষগুলো মিলে মিলে আলটিমেটলি টিস্যু গঠন করতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, তো আমি এটাকে এভাবে বলতে পারি, ওর কোষগুলো মিলে এরকম ভাবে ভ্রূণস্তর তৈরি করতে পারে। ঠিক আছে, এই ভ্রূণস্তর কয়টা আছে? দুইটা আছে, বুঝছো? দুইটা, একটা হচ্ছে বাহিরের দিকে একটোডার্ম, আর ভেতরের দিকে থাকবে হচ্ছে এন্ডোডার্ম। ওকে, এরকম দুইটা স্তর থাকে। সো মেইনলি এই নিউরোসাইটটা কোথায় পাওয়া যায়? এই কোষটা মেইনলি পাওয়া যায় হচ্ছে একটোডার্মে, এন্ডোডার্মে কিন্তু নিউরোসাইট পাওয়া যায় না, এটা আমরা একটু মাথায় রাখি। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাদের মোটামুটি গেল। এরপর তুমি যদি আরো বৈশিষ্ট্য পড়তে চাও, তাহলে দেখো, এই যে আমি নিডারিয়া বললাম না, এই নিডারিয়া পর্বটা কিন্তু একটা পূর্ব নাম ছিল, বুঝছো? এই যে আমি নিডারিয়া পর্বটা বললাম, এই নিডারিয়াকে কিন্তু আমরা আগে অন্য একটা নামে ডাকতাম। কি নামে ডাকতাম বলতো? সিলেন্টারেটা। সিলেন্টারেটা। ওকে, সিলেন্টারেটা। কেন সিলেন্টারেটা বলতাম? কারণ ওদের যে বডির ক্যাভিটিটা, দেহ গহ্বরটা, সেই দেহ গহ্বরকে আমরা কি বলি? সিলেন্টেরন বলি, হ্যাঁ সিলেন্টেরন, বুঝতে পারছো? অর্থাৎ ওদের বডির যে ভিতরে যে খালি জায়গাটা, যেমন আমাদের বডির ভিতরে কিন্তু খালি জায়গা আছে, তাই না? যেমন ধরো বক্ষ গহ্বর, যেখানে লাংস আছে, হার্ট আছে, তারপর ধরো উদর গহ্বর মানে পেটের জায়গাটা। সো হাইড্রার বডিতেও কিন্তু এরকম একটা ফাঁকা জায়গা আছে, যেটাকে আমরা কি বলতেছি? সিলেন্টেরন বলতেছি। এই সিলেন্টেরনে একই সাথে আমাদের পরিপাকের কাজও হয়, পেটের কাজটাও করে, আবার একই সাথে সংবহনের কাজটাও করে, মানে রক্তের কাজও সে করে ফেলতেছে। ওকে, এই জন্য সিলেন্টেরনকে আমরা পরিপাক সংবহন গহ্বর বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, তত কিছু আমাদের দরকার নাই, ঠিক আছে। এরপর আমরা আসি, আর কি বৈশিষ্ট্য এখান থেকে পড়তে পারি? খেয়াল করে দেখো, আমরা যে বললাম না নিডোসাইট, এই নিডোসাইটে কিন্তু একটা ফাংশন আছে, বুঝছো? তাহলে এই যে আমি বললাম নিডোসাইট বিশেষ ধরনের কোষ, এই কোষটার ফাংশনটা কি? ফাংশন হচ্ছে নিডোসাইট সে হচ্ছে ওই পুরো জীবের আত্মরক্ষায় কাজ করবে, খাদ্য গ্রহণে কাজ করবে এবং চলনে কাজ করবে, তাই না? তার মানে অনেকগুলা কাজ কিন্তু সে একই করতেছে, সে একই সাথে হাত পায়ের কাজ করতেছে, হ্যাঁ সব কাজ সে বলতে পারো যে মোটামুটি একাই করতেছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি নিডারিয়া থেকে বৈশিষ্ট্যগুলা। এবার তুমি যদি এটার
উদাহরণগুলো একটু পড়তে চাও, তাহলে উদাহরণের মধ্যে আমরা কি পাবো জানো? প্রথম হচ্ছে আমরা পাবো হচ্ছে এখানে হাইড্রা, এবং তোমাদের বই কি দেওয়া আছে? ওবিলিয়া। হ্যাঁ, ওবিলিয়া নামে একটা গণের নামটা দেওয়া আছে। ঠিক আছে, বাংলা লিখলে কিন্তু নিচে দাগ দেওয়া লাগবে না, বাট ইংলিশ লিখলে অবশ্যই নিচে দাগ দিতে হবে। এটা এখন পুরোপুরি তোমার ইচ্ছা, তুমি কি বাংলা লিখবা নাকি ইংলিশ লিখবা। ওকে, আচ্ছা চলো আমরা আগাই। এরপর ভাই প্লাটিহেলমিনথেস, দেখি আপনার নামটা একটু। প্লাটিহেলমিনথেস, ওকে, দেখা যাক নাম থেকে কিছু বের করা যায় কিনা। দেখো তো, এই যে প্লাটি শব্দটা আছে, এই প্লাটি শব্দটা মানে হচ্ছে চ্যাপ্টা। যত জায়গায় তুমি হেলমিনথেস শব্দটা পাবা, সেটা কি দিয়ে কি বুঝবে বলো তো? কৃমি। অর্থাৎ যেসব প্রাণী হচ্ছে একটু চ্যাপ্টা আকৃতির হয়, তারাই হচ্ছে প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টা কৃমি তুমি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার তুমি যদি একটু বৈশিষ্ট্যগুলো আসো। আচ্ছা দেখো, প্রথম যে বৈশিষ্ট্যটা, নাম থেকে আমরা বুঝতে পারতেছি চ্যাপ্টা কৃমি, তাহলে এটা দেহটা কি হবে? দেহ হবে হচ্ছে চ্যাপ্টা। নাম থেকে আমি একটা বৈশিষ্ট্য লিখে ফেলবো, হ্যাঁ রাইট, দেহ চ্যাপ্টা, এবং দেহের বাইরে একটা আবরণ থাকে। সে আবরণটার নাম কি? কিউটিকল। খুব ইম্পর্টেন্ট, কিউটিকল। কিউটিকল দ্বারা আবৃত। হ্যাঁ, আশা করি ভাই আমরা এই বৈশিষ্ট্যটা খুব সহজে বুঝতে পারলাম, দেহ চ্যাপ্টা এবং কিউটিকল দ্বারা আবৃত। আচ্ছা, তো এরপরে আমরা কি বৈশিষ্ট্য দেখবো? দেখো ভাই, নামের মধ্যে কি বলছি? কৃমি। বলো তো আমরা কৃমি কোথায় পাই? মোস্টলি আমরা আমাদের বডির ভেতরে পাই, তাই না? তো কৃমিগুলো সাধারণত অন্তঃপরজীবী হয়, আমাদের বডির উপর ডিপেন্ড করে বেঁচে থাকে, তাই পরজীবী, এবং আমাদের বডির ভেতরে অবস্থান করে, তাই অন্তঃপরজীবী। বাট প্লাটিহেলমিনথেস এটা কিন্তু ভেতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তার মানে এটা কিন্তু অন্তঃপরজীবী হইতে পারে বা বহিঃপরজীবী কিন্তু হইতে পারে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জন্য একটু জানা দরকার, অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী। এরপর আমরা কি করব? এই প্রাণীগুলো নরমালি কি হয়? উভলিঙ্গ হয়। হ্যাঁ, উভলিঙ্গ হয়। উভলিঙ্গ মানে কি? উভলিঙ্গ মানে হচ্ছে একই বডিতে শুক্রাশয় তৈরি, মানে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়, আবার ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, তাই না? যেসব প্রাণীরা হচ্ছে একই সাথে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করতে পারে, তারাই হচ্ছে উভলিঙ্গ প্রাণী। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য জানা একটু ইম্পর্টেন্ট। এরপর কি পড়বো? এরপর কিন্তু আরো বেশ কিছু পার্ট পড়ার আছে আমাদের। যেমন ধরো, ওর যে বডি, সেই বডির সামনের দিকে হচ্ছে চোষক বা আংটা থাকে। হ্যাঁ, চোষক বা আংটা বা আংটি বলা উচিত, আংটি থাকে, চোষক বা আংটি। হ্যাঁ, রিং এর মতো আর কি দেখতে, যেটাকে আমরা হুক বলতে পারি। হ্যাঁ, ইংলিশে বললে হবে হুক। আচ্ছা, ভালো কথা। এর প্রশ্ন হচ্ছে, ওর কিন্তু কোনো শ্বসনতন্ত্র নাই, রক্ত সংবহন তন্ত্র নাই। হ্যাঁ, শ্বসনতন্ত্র নেই ও সংবহন তন্ত্র নাই। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ওর কি আছে বলো? রেচন তন্ত্র আছে। রেচন তন্ত্র আছে। রেচন তন্ত্রের নাম কি জানো? শিখা অঙ্গ। তাহলে শিখা অঙ্গ নামক রেচন তন্ত্র কিন্তু থাকে, রেচন তন্ত্র কিন্তু পাওয়া যায়। আচ্ছা, আর কি পড়বো? আর হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র, এটা কিন্তু আমাদের একটু পড়া উচিত। হ্যাঁ, পৌষ্টিক তন্ত্র, ওর যে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র কিছু কিছু প্রজাতির মধ্যে দেখা যায়, সেটা একদম নাই। হ্যাঁ, একদমই নাই, অনুপস্থিত। আবার যাদের মধ্যে আছে, তাদের পৌষ্টিক তন্ত্রটা কমপ্লিট না, আংশিক, আধাবিধি এরকম। তার মানে বলতে পারো হচ্ছে অসম্পূর্ণ। তার মানে না থাকলে তো একদম নাই, আর থাকলেও যে একদম কমপ্লিট আছে এরকম না, অসম্পূর্ণ তুমি বলতে পারো। আচ্ছা, এখন যদি আমরা এখানে এক্সাম্পল পড়ার চেষ্টা করি, হ্যাঁ, উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, প্রথমে হচ্ছে আমাদের ফিতাকৃমি, তারপর হচ্ছে যকৃৎ কৃমি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কমন এক্সাম্পল গুলা। ওকে, তো আশা করি ভাই আমরা এই বৈশিষ্ট্যগুলো ধরতে পারছি। এবার চলে আসা হচ্ছে ভাই পরেরটা, সেটা হচ্ছে আমাদের নেমাটোডা। খুবই গুরুত্বপূর্ণ, নেমাটোডা। ওকে, নেমাটোডা একটু খেয়াল করে দেখি ভাইয়া, নেমাটোডার আগের নাম কি ছিল জানো? নেমাথেলমিনথেস। নেমাথেলমিনথেস।
তাহলে বলতে পারবা এটা আসলে কোন টাইপের প্রাণী? তাই আমরা কিন্তু অলরেডি শিখছি নামের শেষে মিনথেস থাকা, হেলমিনথেস থাকা মানে কি? কৃমি, তাই না? নামের শেষে হেলমিনথেস থাকা মানে হচ্ছে সেটা একটা কৃমি, তাই না? আর নেমা, নেমা মানে হচ্ছে নেমাটোস শব্দ থেকে আসছে। হ্যাঁ, নেমা শব্দটা তোমার হচ্ছে নেমাটোস শব্দ থেকে আসছে, যার মানে হচ্ছে কি? সুতা বা চিকন, সূক্ষ্ম। ওকে, অর্থাৎ যাদের বডিতে হচ্ছে, যেসব কৃমির বডিটা হচ্ছে সুতার মতো চিকন, তারাই হচ্ছে আমাদের নেমাটোডা বা নেমাথেলমিনথেস। ওকে, এরকম বিষয়টা। এবার আমরা দেখার চেষ্টা করি এটার মধ্যে আমরা কি কি হচ্ছে বৈশিষ্ট্য পাবো। হ্যাঁ, বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি দেখতে পারবো। তো প্রথম কথা হচ্ছে দেহ কিরকম হবে বলতো? চিকন, সূক্ষ্ম, নলাকার হবে। নলাকার হবে। রাইট। আচ্ছা, এরপর দেখো ওদের দেহের বাইরে কি থাকবে? পুরো স্কিন থাকবে। হ্যাঁ, মানে মোটা একটা স্কিন থাকবে, দেহের বাইরে পুরো ত্বক থাকে, মোটা একটা ত্বক থাকে। এই ত্বকটা অনেকটা কিউটিকলের মতোই, তাই না? তার মানে তুমি চিন্তা করতে পারো কৃমি মানে হচ্ছে কিউটিকল। হ্যাঁ, কিউটিকল বলতে কি বোঝো অনেকে হয়তো জানো না। দেখো, কিউটিকল মানে হচ্ছে পিছলা পিছলা, হ্যাঁ, পিচ্ছিল। যত জায়গায় আমরা কি পিচ্ছিল পাবো সেই জায়গাটা মনে করবো কি কি আছে? কিউটিকলের আবরণ আছে, এরকম আমরা চিন্তা করব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল। এরপর আসো হচ্ছে এই প্রাণীগুলো মেইনলি হয় অন্তঃপরজীবী। এটা কিন্তু সাধারণত বহিঃপরজীবী হয় না, বুঝছো? এটা কি হয় বলতো? অন্তঃপরজীবী হয়, শুধুমাত্র একটা জীবের অভ্যন্তরেই বেঁচে থাকতে পারে। রাইট। এরা কি হয়? এরা হচ্ছে একলিঙ্গ হয়, অর্থাৎ যেই প্রাণীটা হচ্ছে শুক্রাণু তৈরি করতে পারতেছে সে ডিম্বাণু তৈরি করতে পারবে না, যে ডিম্বাণু তৈরি করতে পারতেছে সে হচ্ছে শুক্রাণু তৈরি করতে পারবে না, তাই না? মানুষের মতো চিন্তা করো, মেল বডি আলাদা, ফিমেল বডি আলাদা। এটাকে আমরা কি বলি জানো? যৌন দ্বিরূপতা বলতে পারি। হ্যাঁ, সেক্সুয়াল ডাইমরফিজম। অত কঠিন জিনিস তোমাদের শেখার দরকার নেই এখন। তো জাস্ট আমরা এই কথাটা মনে রাখলাম, যকৃৎ কৃমিগুলো হচ্ছে উভলিঙ্গী হয়, আর সুতা কৃমিগুলো নর্মালি একলিঙ্গ হয়। আচ্ছা, তারপর এদের বডিতে কিন্তু কোনো শ্বসনতন্ত্র, সংবহন তন্ত্র নাই। হ্যাঁ, শ্বসনতন্ত্র ও সংবহন তন্ত্র নেই। ওকে, আচ্ছা, রেচনতন্ত্র থাকতে পারে, ওই বিষয়ে কোনো উল্লেখ আমাদের বই নেই, বাট এটার মধ্যে সরল প্রকৃতির রেচনতন্ত্র আছে, কোনো ডাউট নেই। যেটা আমাদের জন্য জানা দরকার সেটা কি? ওর পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। তো পৌষ্টিক জায়গায় হচ্ছে তুমি পরিপাক লিখতে পারো, কোনো সমস্যা নেই। পৌষ্টিক তন্ত্র, ওর পৌষ্টিক তন্ত্র হচ্ছে সম্পূর্ণ। আমরা আগে কি দেখছিলাম ভাইয়া? অসম্পূর্ণ দেখছিলাম, তাই না? এখানে আমি কি দেখতেছি? সম্পূর্ণ, একদম মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত থাকে। হ্যাঁ, মুখ হতে পায়ু পর্যন্ত বিস্তৃত, মানে একদম কমপ্লিট। ওকে, বিষয়টাকে বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক আছে। এখন এখান থেকে আর ধরো আমরা বেশি বৈশিষ্ট্য দেখবো না, বইও আমাদের খুব একটা বৈশিষ্ট্য লেখা নাই। এরপর কি আছে আমাদের? দেহ গহ্বর। দেহ গহ্বর হচ্ছে নরমালি অনাবৃত থাকে, কোনো কিছু দিয়ে ঢাকা থাকে না, অনাবৃত। প্রকৃত সিলোম নেই। এখন বলতে পারো ভাই সিলোম কি? সিলোম হচ্ছে বডির ভেতরের গহ্বরটা, বুঝতে পারছো? বডির ভেতর যে বড় জায়গাটা থাকে সেটা হচ্ছে সিলোম। যেমন আমাদের সিলোম ভাগ হয়ে কি হয়েছে? আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বর হয়ে গেছে। তো নরমালি সিলোম পাওয়া যায় হচ্ছে 5 নাম্বার পর্ব থেকে, তাই না? এরপরে যে আমরা যেগুলো পড়ি, যে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ওইসব জায়গা থেকে আমরা সিলোম পাওয়া শুরু করি। এর আগের কারো কিন্তু সিলোম নাই, বুঝছো? হাইড্রার মধ্যে দেখছি কি আছে? সিলেন্টারাটা, সিলোম কিন্তু নাই, তাই না? তো নেমাটোডার মধ্যে সিলোমের মতো একটা গহ্বর হয়তো দেখা যায়, বাট এই গহ্বরে কিন্তু কোনো আবরণ নাই, পেরিটোনিয়ামের আবরণ নাই, এজন্য সেই গহ্বরটাকে আমরা সিলোম বলতে পারি না। হ্যাঁ, প্রকৃত সিলোম নেই। ঠিক আছে ভাই, আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসলে আমরা কিছু এক্সাম্পল দেখি। এটার এক্সাম্পলের মধ্যে কি কি আছে? এটা হচ্ছে মেইনলি গোল কৃমি, তারপর হচ্ছে চোখের কৃমি, আর হচ্ছে কি ফাইলেরিয়া কৃমি। এইগুলো মেইনলি আমরা এক্সাম্পলের মধ্যে পড়তে হবে। ঠিক আছে, সো আমার মনে হয় কি আমরা একটু যদি পড়ি তাহলে নেমাটোডা পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত এই লেকচারগুলো রাখবো। ঠিক আছে, এবার আমি তোমাকে আমার তৈরি করা নোটটা একটু দেখাই। দেখো, এই হচ্ছে আমি নোট
তৈরি করতেছি তোমাদের জন্য, পুরোপুরি কমপ্লিট হয় নাই, দেখতে পারতেছি একটু সমস্যা হয়েছে, তো এগুলো আমি ঠিক করে দিব। হ্যাঁ, ঠিক করে হচ্ছে পুরো নোটটা তৈরি করে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমি আপলোড করে দিব। ওকে, বা এটা নিয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব, সমস্যা নেই। বাট তোমাদের পড়াটাকে ইজি করে দেওয়ার জন্য আমরা কিন্তু এরকম ভাবে কি করতেছি, সুন্দরভাবে নোট তৈরি করার চেষ্টা করতেছি। দেখো এখানে আমরা কি করছি, ঠিক যেরকম ভাবে টপিক গুলো সাজাইছি ঠিক সেরকম ভাবে কিন্তু আমরা ক্লাসে পড়ানোর চেষ্টা করতেছি। দেখো এই যে প্রথমে প্রাথমিক আলোচনা শেষে প্রাণী শ্রেণী বিন্যাস, হ্যাঁ এটার মধ্যে যে এই ভাগটা, হ্যাঁ দেখছো এটার মধ্যে আমরা শুধু একটু আলোচনা করছি, এটা আবার আমরা পরে আলোচনা করব। তারপর এখানে দেখো প্রত্যেকটা পর্ব আমি ইনক্লুড করে দিচ্ছি, তাদের মধ্যে কি কি স্বভাব বাসস্থান, তাই না, এবং সাধারণ বৈশিষ্ট্য কি কি থাকে। বইয়ের মধ্যে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা আমি এখানে যুক্ত করে দিচ্ছি যাতে তোমরা পড়াগুলো বুঝতে পারো সহজে। ওকে, তো মেইনলি আমরা আজকে কোন পর্যন্ত পড়লাম, এই পর্যন্ত পড়লাম। ঠিক আছে, ঠিক আছে। আর কি করছি আমি ভাইয়া, দেখো আরো তোমাদের এক্সট্রা করে পড়ার জন্য ওই যে বৈজ্ঞানিক নামগুলো আছে সেই বৈজ্ঞানিক নামের গণের নামটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জেনাসের নামটা, যেমন গোলকৃমি হচ্ছে অ্যাসকারিস, চোখের কৃমি হচ্ছে লোয়া লোয়া, তোমাদের বই পুরোটাই লেখা আছে, আর ফাইলেরিয়া কৃমিটা হচ্ছে ওশেরেরিয়া। ওকে, তো আমার মনে হয় কি এই নোটটা তোমাদের বেশ উপকৃত করবে। আজকে আমরা পড়াশোনা শুরু করবো হচ্ছে অ্যানেলিডা দিয়ে। তো তোমরা হচ্ছে ক্লাস 1-এ দেখছো আমরা প্রথম 4টা নন মেজর পর্ব কিন্তু শেষ করছিলাম, রাইট? আজকে আমরা পরবর্তী নন মেজর পর্বগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমেই দেখো আমরা কি দেখতেছি, অ্যানেলিডা। আমাদের পড়ার ফরম্যাটটা কি ছিল, আমরা আগে শব্দটা একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবো, তাই না? কারণ দেখো এই শব্দগুলো কিন্তু তোমাদের জন্য নতুন, তোমরা কিন্তু আগে এই অ্যানেলিডা শব্দটা হয়তো শোনো নাই, তাই না? তো আমাদের টার্গেটটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা শব্দ একদম ভেঙে ভেঙে পড়ানো, বুঝতে পারছি? দেখো এই যে আমি লিখলাম ইংলিশ স্পেলিংটা, হ্যাঁ অ্যানেলিডা। এখন দেখো এই শব্দটা দুইটা পার্ট নিয়ে তৈরি, বুঝছো? এই যে প্রথম যে পার্টটা এটা আসছে তোমার অ্যানুলাস শব্দ থেকে। অ্যানুলাস, অ্যানুলাস মানে কি জানো? আংটি। আমরা হাতে আংটি পরি না, রিং, সে আংটি, রাইট? আর ইডা, এই ইডা মানে হচ্ছে আকৃতি। ওকে, তার মানে যেসব জীবের বডিটা হচ্ছে অনেকগুলা আংটি আকৃতির অংশ নিয়ে তৈরি তারাই হচ্ছে অ্যানেলিডা, তাই না? খুব ক্লিয়ার বিষয়টা। তাহলে তুমি যদি প্রথম বৈশিষ্ট্য খেয়াল করো, তাই না, আমরা নাম থেকে প্রথম বৈশিষ্ট্য লেখার চেষ্টা করি, তাহলে ওদের দেহটা মিললে কি হয় জানো? নলাকার হয়, টিউবের মতো হয়, লম্বা হয়। হ্যাঁ, যেমন ধরো এই কলমটা যেরকম শেপ না, একদম লম্বা টিউবের মতো সেরকম শেপটা হয়। তার মানে এদের বডিটা হচ্ছে নলাকার হবে ও আংটি আকৃতির অংশ থাকবে, তাই না? আংটি আকৃতির অংশ থাকবে, সেই অংশগুলোকে আমরা খণ্ড বলতে পারি, ঠিক আছে, টুকরা বলতে পারি, খণ্ড থাকতে পারে, তাই না? বুঝতে পারছি। যেহেতু এদের বডি হচ্ছে অনেকগুলা সেম সেম খণ্ড নিয়ে তৈরি, তাই না, অনেকগুলা একই রকম দেখতে খণ্ড নিয়ে তৈরি, তাই এই প্রাণীকে আমরা কি বলতে পারি? খণ্ডায়িত প্রাণী বলতে পারি। ঠিক আছে, কি প্রাণী বলবো বলো তো? খণ্ডায়িত প্রাণী। বুঝতে পারছি? আচ্ছা, গেল। তো আমাদের প্রথম বৈশিষ্ট্য শেষ, এবার হচ্ছে পরবর্তী বৈশিষ্ট্য। আমরা এখান থেকে আর কি ইনফরমেশন পড়তে পারি দেখার চেষ্টা করি। এরপর হচ্ছে আমাদের রেচন অঙ্গ। হ্যাঁ, মানে যে অঙ্গের মাধ্যমে সে হচ্ছে তার বডির যে বর্জ্য পদার্থ আছে সেটা ত্যাগ করে, তাই না? আমাদের বডির ক্ষেত্রে রেচন অঙ্গ কি? কিডনি, তাই না? কিডনির মাধ্যমে আমরা মূত্র বাইরে হচ্ছে নিষ্কাশন করি। সো ওদের বডিতে একই রকম ভাবে এরকম ভাবে একটা রেচন অঙ্গ আছে যার নাম হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, নেফ্রিডিয়া গেল। আচ্ছা, এরপর ভাই পরবর্তী অংশ, সেটা কি? চলন অঙ্গ। অর্থাৎ কোনটা দিয়ে সে হচ্ছে চলাচল করে? সে হচ্ছে মেইনলি কিছু সিটা দিয়ে হচ্ছে চলাচল করবে, ঠিক আছে? এখন এখানে মজার বিষয় হচ্ছে সিটা কিন্তু সব ধরনের অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীর মধ্যে থাকে না। তাহলে কোথায় মেইনলি পাওয়া যায় না? সিটা পাওয়া যায় না হচ্ছে জোকে। তাহলে জোকে সিটা থাকে না। ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন তুমি যদি এখানে উদাহরণগুলো পড়তে চাও, মানে কি কি প্রাণী এখানে থাকতে পারে অ্যানিলিডার মধ্যে, তাহলে আসলে একটু উদাহরণগুলো পড়ি। উদাহরণের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে কেঁচো, এবং বুঝতে পারতেছি থাকবে কি? জোক, তাই না? তার মানে কেঁচো এবং জোক মিলে হচ্ছে আমাদের অ্যানিলিডা পর্বটা তৈরি করলো। ওকে,
গেল। চলো আমরা আগাই তাহলে সামনে। আর্থ্রোপোডা। এখন আর্থ্রোপোডা বলতে আবার কি বোঝায়, আসো আমরা শব্দটাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। আর্থ্রোপোডা, দেখো এই শব্দটাও কিন্তু দুইটা অংশ নিয়ে তৈরি হয়েছে। দেখো আর্থ্রো, এই শব্দটা আসছে তোমার আর্থ্রোস থেকে। আর্থ্রোস মানে কি জানো? সন্ধি। সন্ধি বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে জয়েন্ট, তাই না? সন্ধি মানে অনেকে আবার বুঝে না, তো আমি ইংলিশে লিখে দিই, এটা মানে কি জয়েন্ট। ওকে, জয়েন্ট মানে কি জোড়া দেওয়া। আচ্ছা, আর পোড়া আসছে তোমার পোডোস শব্দটা থেকে। হ্যাঁ, পোডোস। পোডোস, পোডোস মানে কি পা। তাহলে আমাদের দাঁড়াইলো কি বলতো? জোড়া দেওয়া পা, তাই না? সন্ধি দেওয়া পা। তার মানে চিন্তা করে দেখো, আমাদের ক্ষেত্রে আমি যদি একটু এক্সাম্পল দিই, আমাদের পা কিন্তু একটার সাথে আরেকটা জোড়া দেওয়া না, আমাদের পা হচ্ছে বডির সাথে জোড়া দেওয়া, তাই না? একটা পা কিন্তু আরেকটা পায়ের সাথে জোড়া দেওয়া না, খুব ভালো করে খেয়াল করি। বাট তুমি যদি একটা তেলাপোকা চিন্তা করো বা একটা ঘাস ফড়িং তুমি যদি চিন্তা করো, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? একটা পা হচ্ছে আরেকটা পায়ের সাথে এরকম ভাবে জোড়া দেওয়া। বুঝতে পারছো? আমি আরেকটু ভালো করে বলি, আমাদের হাতের কথাই চিন্তা করো, আমাদের একটা হাত হচ্ছে বুকের সাথে কানেক্ট করা, আরেকটা হাত বুকের সাথে কানেক্ট করা, দুইটা হাত কিন্তু একে অপরের সাথে কানেক্ট করা না। বুঝতে পারছো? বাট আর্থ্রোপোডার ক্ষেত্রে কি হবে, আমি যদি হাত চিন্তা করি তাহলে দেখা যাবে কি একটা হাত আরেকটা হাতের সাথে কানেক্ট করা। বুঝতে পারছি? নামের মধ্যে শুধু পা আমি দেখতে পারতেছি, বাট শুধুই যে এখানে পাই জোড়া দেওয়া এমন কোনো কথা নাই। যত রকমের অঙ্গ আছে সবগুলাই কিন্তু জোড়া দেওয়া। ঠিক আছে? ঘাস ফড়িং অঙ্গগুলোকে আমরা পুরোপুরি অঙ্গ বলি না, এগুলোকে আমরা উপাঙ্গ বলি। হ্যাঁ, উপাঙ্গ, ছোট ছোট অঙ্গ, উপ অঙ্গ, সেখান থেকে উপাঙ্গ। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি আসবে? সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে, তাই না? সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে, এটা কিন্তু প্রথম বৈশিষ্ট্য। উপাঙ্গ মানে যে শুধুমাত্র পা এরকম না, পায়ের সাথে আরো বেশ কিছু অংশ আছে সেগুলো। হ্যাঁ, বেশ কিছু অঙ্গ তুমি চিন্তা করতে পারো, বেশ কিছু পার্টস আছে, সেই পার্টস গুলো কিন্তু একে অপরের সাথে জোড়া দেওয়া। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দেন আসে হচ্ছে ওদের যে দেহ, সে দেহ হচ্ছে একটা শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে। বুঝতে পারছি? আমরা যখন চিংড়ি মাছ খাই আমরা দেখতে পারি কি চিংড়ি মাছের বাইরে একটা শক্ত আবরণ থাকে, তাই না? তো সেই জিনিসটা কোনো টেস্ট নাই, রাইট? আমরা যখন খাওয়ার চেষ্টা করি সেই আবরণটাকে আমরা আগে ছাড়াই নেই, রাইট? আচ্ছা, সেই আবরণটাকে আমরা কি বলি জানো? কাইটিন নির্মিত একটা আবরণ বলি, রাইট? তার মধ্যে দেহ হচ্ছে কাইটিন দ্বারা তৈরি, কাইটিন নির্মিত শক্ত আবরণে আবৃত থাকে। হ্যাঁ, শক্ত আবরণে আবৃত থাকে। আচ্ছা, এরপর আসো আর কি করতে পারি। তুমি যদি আবার ঘাস কি বলে ঘাস ফড়িং তো আমরা কমনলি দেখি না, তুমি যদি তেলাপোকার কথাই চিন্তা করো, দেখবা তেলাপোকার সামনের দিকে হচ্ছে এরকম ভাবে একটা অংশ থাকে, তাই না? এরকম এরকম করে, ওটাকে আমরা কি বলি জানো? ওটাকে আমরা বলি হচ্ছে শুঙ্গ বা অ্যান্টেনা। ওকে, এরকম অ্যান্টেনা কতগুলা থাকে? এক জোড়া থাকে। তার মানে কি বলতে পারি, এখানে এক জোড়া কি থাকবে? অ্যান্টেনা থাকে। হ্যাঁ, অ্যান্টেনা। এবং তাদের দেখার জন্য কি থাকে জানো? চোখের মতো একটা গঠন থাকে, যেটাকে আমরা পুঞ্জাক্ষী বলি। হ্যাঁ, পুঞ্জাক্ষী। তাহলে এক জোড়া পুঞ্জাক্ষী কিন্তু আমি এখানে পাবো। আমাদের অক্ষী বা চোখটাকে আমরা কি বলি? সরলাক্ষী, তাই না? রাইট? একটা চোখের মধ্যে একটা মাত্র ইউনিট আছে এরকম। বাট ওদের কিন্তু এরকম না, ওদের পুরো চোখটা আবার অনেকগুলো ছোট 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 টুকরায় ভাগ করা থাকে। এই টুকরাগুলোকে আমরা ওমাটিডিয়াম বলি, অত কিছু তোমাদের লাগবে না, জাস্ট আমরা একটু পড়ি। হ্যাঁ, তাহলে এক জোড়া অ্যান্টেনা থাকে এবং এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী হচ্ছে দর্শনের কাজটা করে, বুঝছো? দেখার কাজটা করে। আচ্ছা, এরপর হচ্ছে রেচন অঙ্গ, তাই না? রেচন অঙ্গকে আমরা কিন্তু এক্সপ্লেন করে ফেলছি। রেচন অঙ্গ হিসেবে কে থাকে জানো? ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, গেল। এরপর আরেকটা কথা কি, ওদের যে দেহ গহ্বর, সে দেহ গহ্বর হচ্ছে হিমোসিল নামে পরিচিত। ওকে, আচ্ছা, দেহ গহ্বর। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই দেহ গহ্বর বলতে আবার কি বোঝায়? দেহের ভেতরে থাকা খালি জায়গা, গহ্বর মানে কি? খালি জায়গা, তাই না? আমাদের বডির ভেতরে কিন্তু এরকম খালি জায়গা আছে, তাই না? বক্ষ গহ্বর, উদর গহ্বর, মাঝখানে একটা পর্দা থাকে, রাইট? বাট ঘাস ফড়িং এর বডিতে কিন্তু এমন কোনো জটিল স্ট্রাকচার নাই,
পুরো বডি হচ্ছে একটা নির্দিষ্ট গহ্বরে বিস্তৃত থাকে, এরকম বিষয়টা। সেই গহ্বরটাকে আমরা কি বলতেছি বলতো? হিমোসিল বলতেছি। হ্যাঁ, হিমোসিল বলতেছি। ওকে, খেয়াল করে দেখো, কথা একটু খেয়াল করি যে সিল মানে হচ্ছে গহ্বর আর হিমো মানে রক্ত। তার মানে এই গহ্বরটা কি হয়? রক্তপূর্ণ হয়। বুঝতে পারছি? রক্তপূর্ণ হবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার আসো ভাই আমরা একটু উদাহরণ পড়ার চেষ্টা করি। আসো একটু এক্সাম্পল দেখি। উদাহরণের মধ্যে যে আমরা যেগুলা নিয়ে এখন কমনলি আলোচনা করতেছি, যেমন তেলাপোকা বা আরশোলা। হ্যাঁ, তেলাপোকার ভালো নাম কিন্তু আরশোলা। তারপর ধরো হচ্ছে তুমি প্রজাপতি চিন্তা করতে পারো, তারপর ধরো হচ্ছে চিংড়ি চিন্তা করতে পারো, তারপর ধরো হচ্ছে কাঁকড়া চিন্তা করতে পারো। ওকে, বিষয়টা ক্লিয়ার? আশা করি এটা আমাদের গেল। আচ্ছা, এরপর আসো হচ্ছে পরবর্তীতে কি আছে দেখি, মলাস্কা। মলাস্কা। মলাস্কার ব্যাখ্যাটা খুবই ইজি। দেখো, মলাস্কা যদি আমরা লিখি, দেখো মলাস্কা শব্দটা একটা মাত্র শব্দ থেকে আসছে। হ্যাঁ, এই পুরো শব্দটা আসছে মলাস্কাস শব্দ থেকে। ওকে, যার মানে কি? নরম। ঠিক আছে, নরম। আচ্ছা, তার মানে আমি বুঝতেই পারলাম ওদের বডিটা কিরকম হবে বলতো? একদম সফট হবে, তাই না? দেহটা হচ্ছে একদম নরম হবে, দেহ একদম নরম। হ্যাঁ, এখন নরম দেহের বাহিরে তো আমাদের একটা কি লাগবে? প্রোটেকশন লাগবে, তাই না? একটা আবরণ লাগবে। তুমি যদি শামুক বা ঝিনুকের কথা চিন্তা করো, তুমি যদি শামুক ধরো, শামুক তো ভাই নরম মনে হয় না। মনে হয় কি শামুক ধরলেই তো শক্ত একটা জিনিস মনে হয় না, পাথরের মতো হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে এই যে নরম বডিটা আছে, এই নরম বডির বাহিরে একটা পর্দা আছে যার নাম হচ্ছে ম্যান্টল। হ্যাঁ, তোমাদের বইতে কিছু লেখা হয় নাই, আমি তোমাদের একটু বোঝানোর জন্য বলতেছি। এই ম্যান্টল থেকে একটা চুনময় জাতীয় পদার্থ ক্ষরণ হয়। সেই চুনময় জাতীয় পদার্থই হচ্ছে আলটিমেটলি নরম দেহের বাহিরে একটা প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে, যার নাম হচ্ছে খোলস বা শেল, তাই না? তাহলে দেহ হচ্ছে নরম, তার বাহিরে কি থাকবে? খোলস। হ্যাঁ, বাহিরে হচ্ছে খোলস দ্বারা আবৃত। খোলস দ্বারা আবৃত। এটা কি বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর তুমি যদি চিন্তা করে দেখো, আমি তোমাদের বইয়ের মতো করে বলতেছি। হ্যাঁ, এক্সট্রা কোনো ইনফরমেশন আসলে বলে দেওয়ার চেষ্টা করতেছি না। হ্যাঁ, বাট এখান থেকে চাইলে অনেক কিছুই পড়া যায়। তো এরপর দেখো আমরা পড়তে পারি হচ্ছে চলন অঙ্গ। চলন অঙ্গ, ওদের চলাচল করার জন্য কি থাকে জানো? একটা পেশিবহুল পা থাকে। হ্যাঁ, পেশিবহুল পা থাকে। মানে আমাদের পা যেরকম হয় না, আমাদের পায়ের মধ্যে তো অনেকগুলো মাংসপেশি আছে, সো ওদের পা গুলো অনেকটা এরকম। ঠিক আছে, মাংসপেশি যুক্ত পা থাকে। তারপর হচ্ছে শ্বসন কার্য। বাতাস থেকে যে অক্সিজেন নিচ্ছে, বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে, তাই না? এই ঘটনাই হচ্ছে আমাদের শ্বসন কার্য। তার মানে শ্বসন কার্যের মধ্যে কাজটা কি হয় বলতো? অক্সিজেন বডির ভেতরে নেওয়া, কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করা। এখন ওদের শ্বসন কার্য চালানোর জন্য ফুলকা যেমন আছে, কিছু কিছু প্রাণীতে যেমন ফুলকা থাকে, আবার কিছু কিছু প্রাণীতে কিন্তু ফুসফুসও থাকে। ওকে, বুঝতে পারছে বিষয়টা? আচ্ছা, তাহলে এই কয়েকটা ইনফরমেশন আমাদের বইয়ে আলোচনা করা আছে। এবার যদি দেখার চেষ্টা করি উদাহরণ মধ্যে আমরা কি পাবো? যেটা আমি বলতেছিলাম, শামুক এবং ঝিনুক। ওকে, বুঝতে পারছি, শামুক এবং ঝিনুক। আচ্ছা, গেল। এখান থেকে আরেকটা ইনফরমেশন, আরেকটা তথ্য আমাদের মনে হয় একটু জানা দরকার, বুঝছো? যেটা হচ্ছে আমি বলতে মনে হয় এখানে মিস্টেক করে ফেলছি, যে প্রাণী জগতে অ্যানিমিলিয়া রাজ্যে সবচেয়ে বড় পর্ব কোনটা জানো? সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। হ্যাঁ, মানে কি সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী কোথায় থাকে বলতো? কোন পর্বে থাকে? আর্থ্রোপোডায় থাকে। তার মানে তুমি কি বলতে পারো? এটাকে সবচেয়ে বৃহত্তম পর্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে সবচেয়ে বড় কোনটা আমি জানতে পারলাম। এবার সেকেন্ডে কে আছে? সেকেন্ডে আছে হচ্ছে মলাস্কা। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। খুবই ইম্পর্টেন্ট, এইগুলা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ওকে, তাহলে ভাই আশা করি আমরা এই পার্টগুলো বুঝলাম। এরপর চলে এসো পরেরটা, সেটা কি একাইনোডার্মাটা। বুঝতে পারছো, একাইনোডার্মাটা। আচ্ছা, এবার আমরা একটু এক্সপ্লেন করি শব্দটা একাইনোডার্মাটা বলতে কি বোঝায়। ওকে, একাইনোডার্মাটা খেয়াল করে দেখো। একাইনো এই শব্দটা মানে হচ্ছে কাটা। এটা কোত্থেকে আসছে আগে আমি বলে নিই। একাইনোস এখান থেকে আসছে। একাইনোস শব্দটা মানে কি জানো? কাটা। ওকে, স্পাইকস বা কাটা। আর ডার্ম, ডার্ম শব্দটা মানে কি? ত্বক। আর আটা মানে কি বলতো? আটা ময়দা সুজি নাকি? না, বহন করা। ওকে, বুঝতে পারছি। তার মানে যেসব প্রাণী তাদের সমস্ত ত্বক জুড়ে বিভিন্ন কাটার মতো গঠন বহন করে, তারাই হচ্ছে একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী। ওকে, তাহলে তুমি যদি এখানে বৈশিষ্ট্য বলো, সবার প্রথম কোন বৈশিষ্ট্যটা বলবা বলতো? দেহত্বক হচ্ছে কাটাময়। হ্যাঁ, দেহত্বক হচ্ছে কাটাযুক্ত, এভাবে বলো। ওকে, আমরা বুঝতে পারলাম বিষয়টা। আচ্ছা, এরপর ভাই এই যে দেহটা, ওদের দেহটা কিন্তু একটু ইউনিক। তোমরা কি স্টারফিশ দেখছো না? তাই না? ওই যে আমরা একটা কার্টুন দেখতাম না, স্পঞ্জবব স্কোয়ার প্যান্টস, সেখানে প্যাট্রিক্স বলে একটা ক্যারেক্টার ছিল। ওই প্যাট্রিক্স কিন্তু একটা তারা মাছ, হ্যাঁ, স্টারফিশ। তো তুমি যদি স্টারফিশের গঠনটা দেখো, সেটা কিন্তু অনেকটা দেখতে এরকম, রাইট? এরকম দেখতে হয়। তা দেখো তো কতগুলা প্রান্ত আছে, 1 2 3 4 5, 5টা কিন্তু এখানে প্রান্ত থাকে, তাই না? আমি বলতে পারি এই একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণী, এদের দেহ হচ্ছে সমান 5টি ভাগে বিভক্ত। হ্যাঁ, দেহ হচ্ছে সমান 5টি ভাগে বিভক্ত। ওকে, তো এই বৈশিষ্ট্যটাকে আমরা একসাথে কি বলি? এক বাক্যে বলি হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম প্রাণী। হ্যাঁ, পঞ্চ অরীয় প্রতিসম প্রাণী। আচ্ছা, আমি শব্দটার দরকার হয় আরেকবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি। খেয়াল করে দেখো, পঞ্চ মানে কি? 5। হ্যাঁ, অরীয় মানে কি জানো? অরীয় মানে শব্দটা তোমার রেডিয়াল থেকে, তুমি সংক্ষেপে মনে রাখো, অরীয় মানে হচ্ছে বিভাগ। হ্যাঁ, সমান সমান অংশ, সমান সমান টুকরা। তাহলে 5টা সমান সমান টুকরা থাকবে। এই ধরনের স্ট্রাকচার গুলোকে আমরা কি বলি? সিমেট্রিক বা প্রতিসম স্ট্রাকচার, তাই না? সমান সমান টুকরা, তাহলে প্রতিসম। আমরা একটু সিম্পল করে বললাম। হ্যাঁ, রাইট? তোমরা হচ্ছে সামনে যখন যাবা, 9-10 যখন যাবা বা ইন্টারমিডিয়েটে যখন যাবা, তখন দেখবে যে দ্বিপার্শ্বীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম, দ্বি অরীয় প্রতিসম, অরীয় প্রতিসম, এরকম বিভিন্ন ব্যাখ্যা আছে, বিভিন্ন জিনিস আছে। তো আমি তোমাদের জন্য পড়াটাকে একটু সিম্পল রাখলাম। 5টা সমান সমান টুকরা যেগুলো দেখতে একই রকম, একসাথে কি বলতে পারি? পঞ্চ অরীয় প্রতিসম কিন্তু বলতে পারি। ঠিক আছে, খুব ভালো কথা। এরপর আর কি বৈশিষ্ট্য আমরা পড়তে পারি? আসো, আর হচ্ছে আমরা দেখতে পারি এখানে দেহকে আমরা অঙ্কীয় এবং পৃষ্ঠতলে ভাগ করতে পারি। অঙ্কীয় ও পৃষ্ঠীয় তলে ভাগ করা গেল, আমি মাথা কিন্তু চিহ্নিত করতে পারি না। হ্যাঁ, ভাগ করা গেলেও মাথা চিহ্নিত করা যায় না। হ্যাঁ, আর মাথাটা যে কোথায় আছে সেটা আমি কিন্তু আমরা বুঝতে পারি না। ওকে ভাইয়া, বিষয়টাকে বুঝতে পারছি, আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আসো আর কি বৈশিষ্ট্য আমরা এখান থেকে পড়তে পারি। আরো কিন্তু বৈশিষ্ট্য পড়া সম্ভব। যেমন ধরো এখানে কি থাকে জানো? এখানে থাকে হচ্ছে পানি সংবহন তন্ত্র। হ্যাঁ, পানি সংবহন তন্ত্র। ওকে, যে তাহলে নামের মধ্যে বুঝতে পারতেছি যে সংবহন তন্ত্রে কি থাকবে? পানি পরিবাহিত হবে, পানি সংবহিত হবে, তাই না? মানে পানি হচ্ছে আদান প্রদান হবে, এরকম বিষয়টা। বাইরে থেকে ভেতরে আসবে, ভেতর থেকে বাইরে যাবে। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে চলনাঙ্গ। হ্যাঁ, চলনের জন্য যে অঙ্গটা চলনাঙ্গ, সেই চলনাঙ্গের নাম কি বলতো? এটার নাম হচ্ছে আমাদের নালিকা পথ। বা এটাকে আমি ইংলিশে বলতে পারি হচ্ছে টিউব ফিট। টিউব ফিট, সেটা বাংলা কি নাম? নালিকা পথ। ওকে, এবং এখান থেকে যদি আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য তোমাদের বলি, সেটা হচ্ছে একাইনোডার্মাটা এই পর্বতভুক্ত প্রাণীর সবাই হচ্ছে সামুদ্রিক। হ্যাঁ, সবাই হচ্ছে সামুদ্রিক। তুমি কিন্তু চাইলে এই পদ্মা নদীতে এটা খুঁজে পাবা না।
হ্যাঁ, খুঁজে পাইতে গেলে বঙ্গোপসাগরে যাইতে হবে, তাই না? আচ্ছা, এখন যদি আমি এটার এক্সাম্পল পড়ার চেষ্টা করি, তাহলে দেখো উদাহরণ আমি কি পাবো? পাবো হচ্ছে মেনলি সমুদ্র তারা, তাই না? সমুদ্র তারা এবং সমুদ্র শসা, সি কিউকাম্বার, তাই না? এগুলো কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তাহলে আশা করি এটা আমাদের শেষ। এবার সবাই পরেরটা, সেটা কি? করডাটা। খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ মানুষ কিন্তু এই পর্বভুক্ত প্রাণী হয়। আসো তাহলে করডাটা একটু বোঝার চেষ্টা করি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটাও কিন্তু দুইটা টুকরায় ভাগ করা যেতে পারে শব্দটাকে, কর্ড আর হচ্ছে আটা। হ্যাঁ, তাহলে কর্ড শব্দটা মানে কি জানো? রজ্জু বা দড়ি, হ্যাঁ, বা রশি, তাই না? অথবা এটাকে আমরা কিন্তু নালি বলতে পারি, বুঝতে পারছো? আর আটা মানে কি? বহন করা। তার মানে যেসব প্রাণী তাদের বডিতে রজ্জুর মতো একটা গঠন বহন করবে, তাই না? একটা দড়ির মতো গঠন তারা বহন করবে, তারাই হচ্ছে করডাটা। তাহলে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই, এই যে দড়ির মতো, নালির মতো বা রশির মতো যে গঠনটা, এই গঠনটা আসলে কি? হ্যাঁ, আমাদের প্রাণী বডির মানে একটা প্রাণীর মধ্যে আসলে এরকম গঠন কিভাবে আসতে পারে, তাই না? এরকম দড়ি কিভাবে আসতে পারে? এই গঠনটাকে মেনলি আমরা বলি হচ্ছে নটোকর্ড। হ্যাঁ, নটোকর্ড, বুঝতে পারছি? ইজ ইট ক্লিয়ার? এখন নটোকর্ড কি? নটোকর্ড হচ্ছে করডাটা পর্বভুক্ত প্রাণীর বডিতে থাকা একটা বিশেষ টাইপের অঙ্গ, একটা স্পেশাল টাইপের অঙ্গ, যেটা আমাদের কি হয়? নরম হইতে পারে, নমনীয়, কিন্তু দৃঢ়। বুঝতে পারছো? দৃঢ়, নমনীয় বা দৃঢ়। মানে সহজে তুমি মচকাইতে পারবা না, ভাঙতে পারবা না, এবং অখণ্ডায়িত, কোনো খণ্ড নাই, একটা অঙ্গ। ওকে, তাহলে নরম, নমনীয়, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গই হচ্ছে আমাদের সেই নটোকর্ড। এই নটোকর্ড কারে থাকবে? শুধুমাত্র করডাটা পর্বভুক্ত প্রাণীদের বডিতে পাওয়া যাইতে পারে, এরকম বিষয়টা। আচ্ছা, এবার আসো আমি যদি এটার বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি। সবার প্রথম বৈশিষ্ট্য কি? এদের বডিতে সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায়, মানে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নটোকর্ড থাকবে। ওকে, হয় সারা জীবনই থেকে যাবে, অথবা একটা সময় থাকবে, পরবর্তী সময় কিন্তু আর পাওয়া যাবে না। ওকে, বুঝতে পারছি? আমি এভাবে বলতে পারি, সারা জীবন বা ভ্রূণ অবস্থায়, নটোকর্ড পাওয়া যায়। হ্যাঁ, দেহের ভেতরে নটোকর্ড পাওয়া যায়। এটা আমি আরেকটু ভালো করে লিখি। কই পাওয়া যায় আমি বলি, ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দিকে, তাই না, বা পৃষ্ঠদেশে নটোকর্ড পাওয়া যেতে পারে। নটোকর্ড পাওয়া যায়। বুঝতে পারলাম? আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, কঠিন কোনো কথা না, কিন্তু নটোকর্ডটা বুঝলেই হবে। নটোকর্ডের ব্যাখ্যা কিন্তু এখানে আমরা ক্লিয়ার করে ফেলছি। এরপর আসো ভাই, যেখানে নটোকর্ড থাকে তার ঠিক সামনে আরেকটা গঠন থাকে, যেটাকে আমরা কি বলি? নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু। তাহলে পৃষ্ঠদেশে বা পৃষ্ঠীয় দিকে একক এবং ফাঁপা একটা গঠন থাকে, তাই না? যেটাকে আমরা কি বলতেছি? স্নায়ু রজ্জু। বুঝতে পারলাম? তাহলে দেখো আমি একটু এক্সপ্লেন করি। একক মানে কি? সিঙ্গেল, একটা, এরকম টুকরা নাই। ফাঁপা মানে কি বলতো? ফাঁপা মানে হচ্ছে ভেতরের জায়গাটা ফাঁকা, ভেতরের জায়গাটা খালি, এরকম। নটোকর্ড কিন্তু একটা নিরেট অঙ্গ, বুঝছো? ভেতরের জায়গাটা কিন্তু ফাঁকা না, ভরাট করা। বাট স্নায়ুরজ্জু হচ্ছে একটা ফাঁপা অঙ্গ, ভেতরের জায়গাটা খালি, শূন্য, এরকম বিষয়টা। ওকে, বিষয়টাকে আমরা ধরতে পারছি। আচ্ছা, আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা কি? সেটা হচ্ছে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র। গলবিলীয় ফুলকা ছিদ্র। তো চিন্তা করে দেখো, এদের বডিতে সাইড বরাবর তুমি যদি হাঙর মাছ চিন্তা করো, হাঙর মাছের সাইডটা চিন্তা করো, হ্যাঁ,
তাহলে বডির সাইড বরাবর কি থাকবে, কিছু স্পেশাল টাইপের স্লিট বা ছিদ্রপথ থাকবে। ঠিক আছে, এই ছিদ্রপথ কোথায় নিয়ে যায়, ফুলকায় নিয়ে যায়। ফুলকার কাজ কি, শ্বসন কার্য চালনা করা, রাইট। সো গলবিল বলতে আবার কি বোঝায়, মুখের ভিতরে ফাঁকা জায়গাটা। তার মানে যেই ছিদ্রপথ দিয়ে হ্যাঁ বাইরের থেকে যে আমাদের এলিমেন্টস গুলো আছে, পানি বলো বা বাতাস বলো, হ্যাঁ সেই উপাদানগুলো হচ্ছে গলবিল অঞ্চলে চলে আসতে পারে। সেটাই হচ্ছে আমাদের গলবিলীয় ফুলকা ছিদ্র, তাই না। কোথায় থাকবে, আমাদের বডি সাইড বরাবর থাকবে, হ্যাঁ, বা পার্শ্ব বরাবর থাকে। এখন বলতে পারো ভাই আমাদের বডিতে তো আমাদের ফুসফুস আছে, তাই না, ফুসফুস দিয়ে আমরা হচ্ছে সুন্দর মতো বাতাস হচ্ছে আদান প্রদান করতে পারি, তাই না, নিতে পারি ছাড়তে পারি। তো আমাদের বডিতে কি এরকম ফুলকা ছিদ্র ছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের বডিতেও কিন্তু এরকম ফুলকা ছিদ্র ছিল, বাট পরবর্তীতে এই ফুলকা ছিদ্র, এই গলবিলীয় ফুলকা ছিদ্র, এটা হচ্ছে কনভার্ট হয়ে গেছে, বুঝছো, কনভার্ট হয়ে সেটা হচ্ছে বিলীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই না। কারণ আমাদের তো আর ফুলকার দরকার নাই। ফুলকা হচ্ছে একটা আদি বৈশিষ্ট্য, আর ফুসফুস হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য। আমরা তো একটা উন্নত প্রাণী, সো আমাদের কিন্তু ফুসফুস তৈরি হয়ে গেছে। তার মানে এই ছিদ্রপথ কিন্তু খুব একটা দেখা যায় না আমাদের ডেভেলপমেন্টের সময়, বুঝতে পারছি। সো অত কঠিন করে পড়ার কিছু নাই, জাস্ট আমরা সংক্ষেপে একটু মনে রাখবো যে কর্ডাটার ইন জেনারেল, হ্যাঁ ইন জেনারেল কিন্তু আমরা গলবিলীয় ফুলকা ছিদ্র পাইতে পারি। দেখবা তোমাদের বই এভাবে বলা আছে কি, সারা জীবন হয় ফুলকা ছিদ্রগুলো থেকে যায়, অথবা কোন একটা পর্যায়ে হচ্ছে ফুলকা ছিদ্র থাকে, পরবর্তীতে আর থাকে না। তাহলে মানুষ কোন পর্যায়ে পড়লো, সেকেন্ড ক্যাটাগরিতে পড়লো, তাই না, কোন একটা পর্যায়ে ছিল, এরপরে কিন্তু আর ছিল না। এবার যদি আমরা উদাহরণগুলো ভাইয়া একটু পড়ি, উদাহরণগুলো যে ভাইয়া পড়ি, এখানে উদাহরণের মধ্যে কি আছে, মাছ আছে, তাই না, পাখি আছে, মানুষ আছে, বাঘ ভাল্লুক আছে, গরু ছাগল আছে, সবই এখানে আছে, তাই না। আমরা যাদের চিনি বেশিরভাগ কিন্তু এখানে, তাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসা হচ্ছে পরে যদি আমরা দেখার চেষ্টা করি কর্ডাটার উপপর্ব সমূহ। আচ্ছা, তো আমরা যদি এখানে পুরো প্রাণী জগৎকে আবার একটু ভেঙে ভেঙে তোমাদের দেখানোর চেষ্টা করি, তাহলে এই জিনিসগুলো তোমাদের একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি পুরো জিনিসটা আরেকবার ভেঙে দেখাচ্ছি। তো আমরা যদি মনে রাখি, আমি মনে হয় প্রথম ক্লাসে বলছিলাম যে বিজ্ঞানী হুইটেকার তিনি কি করছিলেন, তিনি হচ্ছে আমাদের জীব জগৎকে মোটা দাগে 5টা ভাগে ভাগ করছিলেন। আমরা শুধুমাত্র লাস্টের ভাগটা নিয়ে আলোচনা করি, যার নাম কি অ্যানিমেলিয়া, বুঝছো, অ্যানিমেলিয়া। ঠিক আছে, এই যে অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়াকে আবার আমরা 2টা মোটা দাগে ভাগ করতাম, তাই না, রাইট, মেজর পর্ব, নন মেজর পর্ব, রাইট, মনে আছে তো। আচ্ছা ঠিক আছে, সো ওই যে মেজর পর্ব, আচ্ছা আমি লিখে দিই তাহলে, এটা হচ্ছে মেজর পর্ব আর এটা হচ্ছে নন মেজর পর্ব। ওকে, এরকম বিষয়টা। নন মেজর তো আমরা খুব একটা পড়ি না, মেজরের মধ্যে আবার কি দেখছিলাম 9টা পর্ব থাকে, 9টা পর্ব। এই 9টার মধ্যে প্রথম 8টাকে আমরা কি বলতেছি, কি বলি জানো, নন কর্ডেট পর্ব, নন কর্ডেট পর্ব 8টা। আর লাস্টেরটাকে আমরা কি বলি, কর্ডেট পর্ব, তাই না। মানে আমরা যেটা কর্ডাটা পড়লাম না, সেটাই কিন্তু কর্ডেট। এভাবে তুমি চিন্তা করো, যারা কর্ডাটার মধ্যে অন্তর্ভুক্ত প্রাণী তাদেরকে আমরা কর্ডেট প্রাণী বলতে পারি। আচ্ছা, এই যে কর্ডেট প্রাণী, এটাকে আবার মোটা দাগে 2টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এটাকে মেনলি 3টা ক্যাটাগরিতেও তুমি ভাগ করতে পারবা। আমি আগে তাহলে ক্যাটাগরিটা একটু বলে দিই, 3টা ভাগে আমরা ভাগ করতে পারি, বুঝতে পারছো। প্রথমটা কি, ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা। তারপর হচ্ছে সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। লাস্টে হচ্ছে আমাদের ভার্টিব্রাটা। ঠিক আছে, তাহলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এর মধ্যে এই যে আমি বললাম ভার্টিব্রাটা, এদের বডিতে মিললে কি পাওয়া যায়, মেরুদণ্ড পাওয়া যায়। সো এরাই হচ্ছে সেই মেরুদণ্ডী প্রাণী, বুঝছো। তাহলে উপরে এই 2টা কি হবে, অমেরুদণ্ডী প্রাণী। তাহলে তোমরা কি এই জিনিসটা এখন ক্লিয়ার হইতে পারছো কিনা আমাকে একটু বলো তো, যে সকল মেরুদণ্ডী প্রাণী হচ্ছে কর্ডেট প্রাণী, তাই না, বাট সকল কর্ডেট কিন্তু মেরুদণ্ডী প্রাণী না। কেন, কারণ অমেরুদণ্ডী প্রাণী কিন্তু কর্ডাটার মধ্যে থাকা সম্ভব। তারা 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 কে কে, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। একটু বিষয় কি তোমাদের ক্লিয়ার কিনা বলো তো। তাহলে এই জিনিসটা, এই প্রশ্নটা তোমরা একটু মাথায় রাখো, যে সকল মেরুদণ্ডী প্রাণী হচ্ছে কর্ডাটা পরভুক্ত প্রাণী বা কর্ডেট বলা যেতে পারে, বাট সকল কর্ডেট কিন্তু মেরুদণ্ডী প্রাণী না, কারণ তার মধ্যে কিন্তু ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা থাকতে পারে। ওকে, আচ্ছা,
সো ভাই আজকে তোমাদের আরেকটু সামান্য জিনিস পড়াই, সেটা কি ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এই দুটো জিনিস আমি তোমাদের সামান্য করে পড়াই দিচ্ছি। হ্যাঁ, তোমাদের বই আসলে অত বেশি ইনফরমেশন লেখা নাই এবং এগুলো আমাদের অত বেশি পরীক্ষায় আসেও না। হ্যাঁ, সো আমি অল্প কথা শেষ করে দিব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ভার্টিব্রাটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। এখান থেকে প্রশ্ন আসার টপিক কিন্তু অনেক অনেক বেশি। আচ্ছা, তাহলে আসলে আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, তো আমরা প্রথমে হচ্ছে এগুলোকে সাইড বাই পড়ে ফেলি, সমস্যা নেই, ছোট ছোট জিনিস। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, আর একটা হচ্ছে সেফালোকর্ডাটা। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার আসো ভাই আমরা একটু ওয়ার্ড গুলাকে ডাইসেক্ট করি, এক্সপ্লেন করে পড়ার চেষ্টা করি। ইউরো শব্দটা মানে হচ্ছে লেজ, বুঝছো? এটা মানে কি বলতো? লেজ। অর্থাৎ যেসব প্রাণীর লেজের মধ্যে নটকট থাকে, সোজা কথা, তাই না? তাহলে যদি আমি এভাবে বলি যে লার্ভা দশায়, মানে দেহের প্রাথমিক অবস্থায়, তুমি চিন্তা করো বাচ্চা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় লার্ভা দশায় কি থাকে? লেজের মধ্যে নটকট থাকে, তাই না? লেজে নটকট থাকবে এবং সেই লার্ভা দশার কথা চিন্তা করো প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থা আর লার্ভা দশা অত বেশি পার্থক্য নাই। হ্যাঁ, সমস্যা নাই, তুমি যেটা ইচ্ছে লেখো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো প্রাথমিক অবস্থায় কি থাকে আমাদের? আমাদের হচ্ছে থাকবে হচ্ছে স্নায়ুরজ্জু, বুঝছো? স্নায়ুরজ্জু থাকে, যেটা হচ্ছে পরবর্তীতে বিলীন হয়ে যায়, বুঝতে পারছো? নষ্ট হয়ে যায়, এরকম বিষয়টা। আচ্ছা, গেল। এবার তুমি যদি আসো যে এক্সাম্পল গুলাতে, উদাহরণ, উদাহরণ অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তুমি দেখবা উদাহরণে কোন পানিটা দেওয়া আছে তোমাদের বইয়ে, অ্যাসিডিয়া, একটু জানলে হচ্ছে, ঠিক আছে? অ্যাসিডিয়া, এটা একটা গণের নাম। হ্যাঁ, আচ্ছা, তোমাদের নামকরণ তো এখনো পড়ায় নেই, সমস্যা নেই। এরপর আসো ভাই সেফালোকর্ডাটা। সেফালো শব্দটা মানে কি জানো? মাথা। বুঝতে পারলাম? তার মানে যেসব প্রাণীর মাথার মধ্যে নটকট থাকে, এরকম বিষয়টা। তাহলে তুমি যদি এটা বৈশিষ্ট্য বলো, দেখা যায় কি সারা জীবনই এদের বডিতে হচ্ছে নটকটটা থেকে যায়। হ্যাঁ, তাহলে সারা জীবনই এদের দেহে বা এদের মাথায় নটকট থাকে। নটকট থাকে। ওকে, সেকেন্ড বৈশিষ্ট্য কি? এগুলো দেখতে মাছের মতো, বাট এদেরকে কিন্তু আমরা মাছ বলি না। এদের দেখতে মাছের মতো মনে হয়, বাট এরা কিন্তু আসলে মাছ না। মাছ তাহলে কারা, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, ভার্টিব্রাটার মধ্যে পড়বো, সমস্যা নেই। এবার সবাই উদাহরণের মধ্যে আমরা কি পড়বো? ব্রাঙ্কিওস্টোমা। হ্যাঁ, ব্রাঙ্কিওস্টোমা, ঠিক আছে? পুরো নামটা হচ্ছে এরকম যে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম, ওটা তো কিছু দরকার নেই। হ্যাঁ, জাস্ট আমরা একটু কি পড়লাম। আজকে মিলিয়ে আমরা ভার্টিব্রাটা থেকে পড়া শুরু করব, ঠিক আছে? আমাদের শেষ টপিক। আচ্ছা, এখন ভার্টিব্রাটা বলতে কি বোঝায় বলতো? গতদিন আমরা শিখছিলাম ভার্টিব্রাটা মানেই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, তাই না? অর্থাৎ যাদের হচ্ছে মেরুদণ্ড থাকবে, বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই যে ভার্টিব্রাটা আছে, এই ভার্টিব্রাটাকে আবার আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলোকে আমরা কি বলি? শ্রেণী বলি। আমরা কিন্তু পড়ছিলাম যে সবার প্রথম যে ভাগটা, সবচেয়ে বড় যে ভাগটা, সেটাকে আমরা বলি হচ্ছে জগৎ, কিংডম। তারপর কি? পর্ব, তাই তো? তারপর হচ্ছে শ্রেণী, রাইট? তা আমরা দেখছিলাম যে এখান থেকে এই পড়াটা কোত্থেকে আসছিল? কোন জগৎ থেকে? অ্যানিমেলিয়া থেকে, রাইট? অ্যানিমেলিয়া জগৎ। জগতের পর হচ্ছে আমরা কিন্তু কতগুলো পর্ব দেখছি, তাই না? সবার লাস্টে কোন পর্বটা আমরা পড়ছিলাম? কর্ডাটা। তাহলে এটা কিন্তু সেই কর্ডাটা পর্বের মধ্যে। তাহলে বলতো এই ভার্টিব্রাটা আসলে কিসের মধ্যে পড়বে? পর্ব নাকি শ্রেণী নাকি কি? আসলে ভার্টিব্রাটা পরে হচ্ছে মেনলি উপপর্ব। উপপর্বের মধ্যে মেনলি আমরা আলোচনা করতে পারি, বুঝছো? আচ্ছা, এই ভার্টিব্রাটাকে আবার আমরা 7টা শ্রেণীতে ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কোন কোন 7টা শ্রেণী সেগুলা দেখার চেষ্টা করি। এখান থেকে কি আমি শ্রেণী পাবো? প্রথমে পাবো হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ব্যাখ্যা করে পড়বো, সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের কনরিকথিস। তারপর হচ্ছে আমাদের কনরিকথিস। তারপর হচ্ছে 3 নম্বরে অস্টিকথিস।
অস্টিক থিস। তারপর হচ্ছে আমাদের উভচর, যেটাকে আমরা অ্যামফিবিয়া বলতে পারি। তারপর হচ্ছে সরীসৃপ, যেটাকে আমরা রেপটিলিয়া বলতে পারি। 6 নম্বর হচ্ছে পক্ষীকুল বা পাখি, যেটাকে আমরা অ্যাভিস বলতে পারি। আর লাস্ট হচ্ছে স্তন্যপায়ী, যেটাকে আমরা ম্যামালিয়া বলতে পারি। ওকে, তাহলে আমি তোমাদের ইংলিশ গুলো সাথে লিখে দিই, তোমাদের বুঝতে বা পড়তে সুবিধা হবে। সাইক্লোস্টোমাটা। ওকে, আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে আমাদের সাইক্লোস্টোমাটা, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইক্লোস্টোমাটা। এই বানানগুলো একটু কঠিন। কনরিকথিস, কনরিকথিস বানানগুলো দেখতে পারো। অস্টিকথিস, অস্টিকথিস। আচ্ছা, উভচর, যেটাকে আমরা অ্যামফিবিয়া বলতেছি। সরীসৃপ রেপটিলিয়া, পক্ষীগুলো হচ্ছে অ্যাভিস, আর স্তন্যপায়ী হচ্ছে ম্যামালিয়া। ওকে, এই হচ্ছে আমাদের 7টা শ্রেণী। এরা সবাই কি? এরা সবাই হচ্ছে একটা শ্রেণী। ওকে, মাথায় থাকবে আমাদের আজকে পড়াশোনা ঠিক এইগুলো নিয়ে। ওকে, তো চলো আমরা স্টার্ট করি, একটা একটা করে পড়ি। প্রথমে আসা হচ্ছে সাইক্লোস্টোমাটা। আচ্ছা, এখন আমরা যদি নামটাকে একটু ডাইসেক্ট করে পড়ার চেষ্টা করি, দেখো সাইক্লো শব্দটা মানে কি জানো? গোল। আর স্টোমা শব্দটার মানে হচ্ছে মুখ, ঠোঁট, তাই না? তাহলে যদি আমি প্রথম যে বৈশিষ্ট্য বলবো সেটা যদি নামের সাথে মিলাই মিলাই বলতে চাই, এদের মুখচিত্র কিরকম হয়? গোলাকার, তাই না? রাইট, গোলাকার হয়। এবং তাদের কিন্তু কোনো প্রকৃত চোয়াল থাকে না, বুঝছো? চোয়াল নেই। আমাদের চোয়াল আছে বলে আমাদের মুখচিত্র গোলাকার হইতে পারে নাই, এভাবে তুমি চিন্তা করতে পারো। ওদের যেহেতু চোয়াল নেই, তাই ওদের মুখচিত্র কি হয়ে গেছে? গোলাকার হয়ে গেছে, এভাবে তুমি চিন্তা করতে পারো। সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওদের দেহটা কি হয়? লম্বাটে হয়, তাই না? মানে সাপের মতো লম্বা হবে, মাছের মতো। মাছ যেরকম একটু অন্য শেপের হয় না, মাছ তো এরকম হয়, রাইট? এই যে এরকম হয় মাছ, বাট ওদের বডিটা অনেকটা এরকম লম্বা, সাপের মতো এরকম লম্বা। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে দেহ হচ্ছে লম্বাটে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দেহের মধ্যে কোনো আইস এবং যুগ্ম পাখনা নেই, বুঝছো? যুগ্ম পাখনা। এখন যুগ্ম পাখনা বলতে কি বোঝায়? তো পাখনা কিন্তু আমরা জানি, তাই না? তুমি যদি রুই মাছ চিন্তা করো, রুই মাছে কিন্তু বিভিন্ন টাইপের পাখনা থাকে। এখন রুই মাছের বডিতে যেমন জোড়া জোড়া পাখনাও থাকে, সিঙ্গেল সিঙ্গেল পাখনাও কিন্তু থাকে। সো সাইক্লোস্টোমাটার মধ্যে শুধুমাত্র আমরা সিঙ্গেল সিঙ্গেল পাখনা পাবো। পৃষ্ঠ বরাবর একটা পাখনা থাকে, লেজ বরাবর একটা পাখনা থাকে, কখনো জোড়া জোড়া পাখনা নাই। হ্যাঁ, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আইস নাই, আবার হচ্ছে যুগ্ম পাখনা নাই। পাখনা নাই কথাটা কিন্তু ভুল, পাখনা আছে বাট জোড়া জোড়া পাখনা নাই, সিঙ্গেল সিঙ্গেল পাখনা আছে। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এবার আসো লাস্টে আমরা কি পড়বো? ওদের শ্বাসকার্যটা। ওদের শ্বাসকার্য কি দিয়ে হয় বলতো? ফুলকা ছিদ্র দিয়ে হয়। ফুলকা ছিদ্র। ওকে, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। মানে ফুলকা আছে, তাই না? মাছের তো ফুলকা থাকবে ভাই, সিম্পল জিনিস। আচ্ছা, এবার আসা হচ্ছে উদাহরণ। যদি আমরা এটার উদাহরণ পড়তে চাই, উদাহরণের মধ্যে আমি কি পাবো? পেট্রোমাইজন, তোমাদের বই যেটা লেখা আছে পেট্রোমাইজন। এটা হচ্ছে গণের নাম। এই গণের আন্ডারে অনেকগুলো প্রজাতি থাকতে পারে। তাহলে এই গেল হচ্ছে আমাদের সাইক্লোস্টোমাটা। পরবর্তীতে আসো কনরিকথিস, তাই না? দেখো, কন্ড্র শব্দটা মানে হচ্ছে তোমার তরুণাস্থি, নরম। হ্যাঁ, আর থিস, ইকথিস, থিস শব্দটা তোমার ইকথিস থেকে আসছে। এটা মানে হচ্ছে মাছ। অর্থাৎ যেসব মাছের বডির ভেতরটা হচ্ছে একদম নরম তরুণাস্থি দিয়ে তৈরি হয়, তারাই হচ্ছে কনরিকথিস। ওকে, তাহলে আমি যদি প্রথম বৈশিষ্ট্যটা বলি এই নামের উপর ভিত্তি করে, সেটা কি আসবে? ওদের অন্তকঙ্কাল, মানে বডির ভেতরে যে স্ট্রাকচারটা আছে, মাছের কাঁটা যেটাকে আমরা বলি অন্তকঙ্কাল, সেটা কি হবে? নরম হবে। নরম এবং তরুণাস্থিময়, তরুণাস্থি দিয়ে তৈরি হয়। ওকে, একটু কি বুঝছি? আচ্ছা, বুঝলে তো ভালোই। এরপর আসো পরবর্তীতে যদি আমি দেখতে চাই, ওদের বডিতে
আইস থাকবে, বুঝছো? দেহে কিন্তু আইস আছে। কোন ধরনের আইস আছে? আইসের কিন্তু প্রকারে ভেদ আছে, বুঝতে পারছি তো? তো মেইনলি কনজেক্টিভসের মধ্যে শুধুমাত্র আমরা প্ল্যাকয়েড ধরনের আইসই পাই। ওকে, তাহলে এখানে কি আছে? প্ল্যাকয়েড ধরনের আইস আছে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই প্ল্যাকয়েড বলতে কি বোঝায়, তাই না? প্ল্যাকয়েড মানে হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম আইস, হ্যাঁ, কাটা কাটার মতো আইস এরকম। তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে গেলে আবার বিস্তারিত পড়বা, কোনো সমস্যা নাই। ওকে, মানে এই আইসগুলো আমরা কমনলি কিন্তু দেখি না, তাই না? আচ্ছা, খুব ভালো কথা, আইস আছে। তারপর আমাদের এখানে কি থাকবে বলতো? দেহের দুপাশে, মেইনলি মাথার দুই পাশে থাকে হচ্ছে ফুলকা ছিদ্র। দেহের দুপাশে থাকে হচ্ছে ফুলকা ছিদ্র। কতগুলা? 5 থেকে 7 জোড়া। 5 থেকে 7 জোড়া কি থাকে? ফুলকা ছিদ্র থাকে। মানে যেখান দিয়ে মেইনলি তারা হচ্ছে শ্বসন কার্য চালানোর কাজটা করে মেইনলি। হ্যাঁ, তুমি যদি একটা হাঙরের ছবি দেখো, তোমাদের বইয়ের মধ্যে ছবি আছে, সেই ছবির দুই সাইডে দেখবা কি হাঙরের ঘাড়ে এই দিক দিয়ে হচ্ছে এরকম কাটা কাটা দাগ আছে, বুঝছো? এরকম কাটা কাটা দাগ আছে। ওই কাটা কাটা দাগগুলোকে আমরা মেইনলি কি বলতেছি বলতো? ফুলকা ছিদ্র বলতেছি, রাইট? এখন এই কাটা কাটা দাগ কিন্তু সব ধরনের মাছেই থাকে। আমরা যেসব মাছ খাই তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাটা কাটা দাগ থাকে, বাট আমরা কিন্তু সেটা বাইরে থেকে দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ ওই মাছের মাথার দুই সাইডে কিন্তু একটা স্পেশাল টাইপের পর্দা থাকে বলতে পারো, হ্যাঁ, একটা স্পেশাল টাইপের গঠন থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অপারকুলাম বা কানকো। তো কনভেক্টিস মাছের মধ্যে বা কনভেক্টিসের মধ্যে কিন্তু কানকো থাকে না, যার ফলে আমাদের ফুলকা ছিদ্র আমরা বাইরে থেকেই দেখতে পারি, বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে ফুলকা ছিদ্র আছে বাট কোনো কানকো থাকে না, বুঝছো? বাট এখানে কিন্তু কোনো কানকো থাকে না, এভাবে তুমি বলি এখানে কোনো কানকো নাই, মানে ফুলকা ছিদ্রকে কেউ আবৃত করে রাখে নাই, সোজা কথা, বুঝছো? যার ফলে বাইরে থেকে ফুলকা ছিদ্রটা দেখা যায়। আচ্ছা, এরপর আমি যদি পড়তে চাই ওদের লেজের ধরনটা, ওদের লেজের দুই অংশটা কিন্তু সমান না, অসমান, বুঝছো? দেখো ওদের লেজের দুই অংশটা কিন্তু এরকম, একটা বড় হয় একটা ছোট হয়। ওকে, তাহলে লেজের দুই অংশ হচ্ছে অসমান। এই গঠনটাকে আমরা কি বলতেছি বলতো? হেটেরোসার্কাল গঠন, তাই না? এই যে অসমান যে অংশটা, এটাকে আমরা মেইনলি বলি হচ্ছে হেটেরোসার্কাল গঠন। হেটারো সার্কাল। সার্কাল মানে কিন্তু এই বৃত্ত বোঝায় না, সার্কাল মানে হচ্ছে এখানে সার্কাস থেকে আসছে, সার্কাস মানে হচ্ছে অর্ধ লেজ, এরকম বোঝায়, লেজের দুটা টুকরা আর কি। হ্যাঁ, তাহলে দুটা টুকরা যেহেতু সমান সমান হইলো না, এই জন্য সেটাকে আমরা কি বলতেছি? অসমান বা হেটেরোসার্কাল বলতেছি। আচ্ছা, খুব ভালো কথা। এবার যদি আমি আসি লাস্ট যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে এদের আবাসস্থল। এটা আসলে কোন জায়গার মাছ? এদের প্রায় সবাই হচ্ছে সামুদ্রিক। এদের প্রায় সবাই কি? সামুদ্রিক। ওকে, আচ্ছা, যদি আমি এখান থেকে উদাহরণগুলো পড়তে চাই, আচ্ছা আসো তাহলে আমরা এখানে উদাহরণগুলো দেখাই দিই। উদাহরণের মধ্যে প্রথমে আমরা পাবো কি? সকল প্রজাতির হাঙর মাছ। তারপর কি আছে বলতো? করাত মাছ। তারপর আছে হচ্ছে তোমার হাতুড়ি মাছ। দেখছো এগুলো কি আমরা কখনো দেখছি? এগুলো কিন্তু অত বেশি কমনলি দেখি নাই। এখন বলতে পারো ভাই মাছ আপনি হচ্ছে কনভেক্টিসকেও বলতেছেন, পরবর্তীতে অস্ট্রিকথিসকেও বলবেন, তাহলে আমি কিভাবে এত সহজে এই মাছগুলোকে শনাক্তকরণ করতে পারি কোনটা কনভেক্টিস কোনটা অস্ট্রিকথিস? শনাক্তকরণটা আমি কিভাবে করতে পারি? খেয়াল করে দেখো, শনাক্তকরণও কিন্তু করা সম্ভব। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখছি, তাই না? এর মধ্যে থেকে আমরা কিন্তু চাইলে আইসের ধরন দেখে শনাক্তকরণ করতে পারি, তাই না? আবার চাইলে আমরা কানকো দেখে শনাক্তকরণ করতে পারি, তাই না? আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা কি জানো? সেটা আমি হয়তো বলি নাই, শুরুতে বলা উচিত ছিল। সেটা হচ্ছে ওদের মুখছিদ্রটা কোথায় উপস্থিত, রাইট? মুখছিদ্র যদি তো ধরো তোমার দেহের নিচের দিকে অবস্থিত থাকে, বুঝছো? এই ধরো আমাদের মাছের এই বরাবর দেহের নিচের দিকে যদি আমাদের মুখছিদ্র অবস্থিত থাকে, সেই মাছগুলোকে আমরা কনভেক্টিস বলি, তাই না? তুমি যদি শার্কের ক্ষেত্রে খেয়াল করো, হাঙরের ক্ষেত্রে খেয়াল করো, হাঙরের নাকটা কিন্তু বেশ লম্বা, বাট মুখটা কিন্তু কোথায় আছে? নাকের ঠিক নিচের দিকে আছে না? সামনের দিকে কিন্তু নাই, নিচের দিকে আছে। এই ধরো হাঙরের ধরো এই যে আমাদের নাকটা, হ্যাঁ, নাকটা, মুখটা আছে কিন্তু ঠিক এই জায়গাটায়, দেখবা, হ্যাঁ, খুব ভালো মতো। তুমি যদি এই যে করাত মাছ দেখো, হাতুড়ি মাছ দেখো, তাহলে কিন্তু দেখবা এইসব মাছের ক্ষেত্রে একই রকম বিষয়টা, নাকটা খুব লম্বা, সামনের দিকে প্রজেক্টেড, মুখটা থাকে নিচের দিকে, হ্যাঁ, মুখটা থাকে নিচের দিকে। তো একটা মাছের নিচের দিকটাকে আমরা বলি হচ্ছে অঙ্কীয় দেশ, উপরের দিকটা বলি হচ্ছে আমরা পৃষ্ঠীয় দেশ, বুঝতে পারছো? তাহলে ওদের মুখছিদ্র কোথায় থাকবে? মুখছিদ্র থাকে হচ্ছে অঙ্কীয় তলে, দেহের
অঙ্কীয় তলে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া, বিষয়টা কি বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর চলে আসো, আমরা পড়বো হচ্ছে অস্টিকথিস। সো আমি যদি একই রকম ভাবে ওয়ার্ডটাকে একটু ডাইসেক্ট করে তোমাদের বলি, অষ্ট এই শব্দটা তোমার আসছে অস্টিয়ন থেকে। অস্টিয়ন মানে কি জানো? এটা তোমরা এখন বুঝবা না। অস্টিয়ন মানে হচ্ছে হ্যাবাসিয়ান তন্ত্র। এই তন্ত্র থাকে হচ্ছে মেইনলি অস্থি বা শক্ত কোনো কাঠামোতে। অস্থি মানে হাড্ডি। দেখছো আমাদের এই যে দুইটা গঠন, একটা হচ্ছে অস্থি আর একটা হচ্ছে তরুণাস্থি। এই দুটাকে আমরা কঠিন যোজক কলা বলি। আচ্ছা, বিষয়টা খুবই টাফ হয়ে যাচ্ছে, আমি তোমাদের জন্য একটু সিম্পলি বলি, মনে রাখবো শক্তগুলো হচ্ছে হাড্ডি অস্থি আর নরমগুলো হচ্ছে তরুণাস্থি। শেষ। তরুণাস্থি কাদের থাকে? কনরিকথিসের মধ্যে থাকে। আর অস্থি কাদের মধ্যে থাকবে? অস্টিকথিসের মধ্যে থাকবে। শেষ কথা। তাহলে তুমি যদি এখন বৈশিষ্ট্যগুলো বলো, প্রথম বৈশিষ্ট্য কি হবে? এদের অন্তঃকঙ্কাল হবে হচ্ছে অস্থিময়, তাই তো? অন্তঃকঙ্কাল। তরুণাস্থি থাকবে না, এখানে থাকবে কি? অস্থি। অস্থি অস্থিময়, তাই না? আচ্ছা, তো এখন খুব ভালো মতো মাথায় রাখো ভাইয়া, আমরা এই জিনিসগুলো যদি একটু পার্থক্য আকারে পড়তে পারি তাহলে কিন্তু বেস্ট হয়। হ্যাঁ, তো আমি এই পয়েন্টের সাথে এই পয়েন্টগুলো একটু মিলাই বলবো, সমস্যা নেই। তারপর দেখো আমি কি বলছিলাম, এটার মধ্যে প্লাকয়েড ধরনের আইস থাকে, আর এখানে হচ্ছে বাকি বিভিন্ন টাইপের আইস থাকতে পারে, বুঝছো? এখানে কিন্তু তোমার সাইক্লয়েড টাইপের আইস থাকতে পারে, তারপর এখানে তোমার টিনয়েড টাইপের আইস থাকতে পারে, তারপর এখানে তোমার গ্যানয়েড টাইপের আইস থাকতে পারে, বিভিন্ন ধরনের আইস। এত ধরন তো আমরা আসলে এখন বুঝবো না, বা এক্সাম্পল না দেখলে আসলে আমরা বুঝবো না। তো আমরা জাস্ট হচ্ছে নামগুলো একটু মাথায় রাখি। কিভাবে মনে রাখতে পারি? প্লাইকোডটা আছে তোমার কনরিকথিসের মধ্যে, বাকি সব ধরনের আইস আছে তোমার অস্টিকথিসের মধ্যে। আচ্ছা, তো এরপর যদি আমরা পড়তে চাই, দেখো এরপর আমরা কি পড়ছিলাম, দেখো দেহের দুপাশে আমাদের ফুলকা ছিদ্র। এখানে কিন্তু একই রকম ভাবে আমি কি পাবো? দেহের দুপাশে হচ্ছে আমরা ফুলকা ছিদ্র পাবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুলকা ছিদ্র নিচে কি থাকবে? 4 জোড়া ফুলকা থাকবে। ওকে, তো মেনলি দেখো এখানে ফুলকা ছিদ্র এবং ফুলকার কাহিনীটা আমি তোমাদের বলি। ফুলকা ছিদ্র হচ্ছে ফুলকা যে পথে বাইরের দিকে উন্মুক্ত, তাই না? রাইট। ফুলকা থেকে কি করে? বাতাস থেকে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বডির ভিতরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইডকে পানির মধ্যে মিশিয়ে ছেড়ে দেয়। এটাই তো ফুলকার কাজ। তো ফুলকার মধ্যে এই যেই পথে হচ্ছে পানিটা আসবে, আসা যাওয়া করবে, সেটাই হচ্ছে ফুলকা ছিদ্র। এখন আমাদের কমন সেন্স এটাই বলে যে যতগুলা ফুলকা ছিদ্র ঠিক ততগুলা ফুলকা, তাই না? এরকম আমাদের কমন সেন্সটা বলে। হ্যাঁ, বেশিরভাগ সময় এটা মিলে যায়, বাট কিছু কিছু মাছ আছে, যেমন ধরো রুই মাছ। রুই মাছের ক্ষেত্রে কিন্তু ফুলকা ছিদ্র বেশি পাওয়া যায়। রুই মাছের ক্ষেত্রে 4 জোড়া ফুলকা পাওয়া যায়, বাট ফুলকা ছিদ্র পাওয়া যায় 5 জোড়া। এখানে একটু ঝামেলা আছে। তো যাই হোক, অত কঠিন করে আমরা পড়বো না। আমাদের বইয়ের মধ্যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আমরা সিম্পলি পড়বো, ঠিক আছে? আমাদের বইয়ের মধ্যে কি বলা আছে? 4 জোড়া ফুলকার কথা বলা হয়েছে, আমি 4 জোড়া ফুলকাই পড়লাম। শেষ। তারপর দেখার চেষ্টা করি, এই ফুলকাগুলো কিন্তু কানকো দ্বারা আবৃত থাকে। কানকো থাকবে। এখন কানকো যদি তোমরা না বুঝতে পারো, চিন্তা করে দেখো, যখন তুমি তোমার আব্বুর সাথে বাজার করতে যাও, তোমার আব্বু হচ্ছে মাছ কেনার সময় একটা জিনিস উঠায় দেখে। হ্যাঁ, একটা মাছের হচ্ছে একটা কাঠামো, মাথার দিকে একটা কাঠামো উঠায় দেখে যে ভেতরে ফুলকাটা লাল আছে কিনা, মানে মাছটা ফ্রেশ আছে কিনা। যে কাঠামোটা আমি উঠায় দেখতেছি, যে অংশটা আমি উঠায় দেখতেছি, সেটাই হচ্ছে কানকো। ওকে, তাহলে আমার মনে হয় যে একটু তোমাদের বললেই তোমরা বুঝবা। আচ্ছা, তারপর দেখো হচ্ছে আমাদের যদি আইসের ধরন বলি, তাহলে হ্যাঁ, আইসের ধরন তো আমরা বলে ফেলছি। লেজের ধরন যদি বলি, তাহলে লেজের দুটি অংশ সমান হবে। ওকে, আগে আমরা কি দেখছিলাম? অসমান দেখছিলাম, বাট এখানে কি পাবো আমরা? সমান পাবো। এই সমান ধরনগুলোকে আমরা কি বলতেছি বলতো? এটাকে মেনলি বলা হচ্ছে হোমোসার্কাল। ওকে, মানে দেখতে অনেকটা এরকম হবে, সমান সমান। তাহলে হোমোসার্কাল। হোমো মানে সমান, আর হচ্ছে হেটারো মানে অসমান। ওকে, বুঝতে পারছে কি? আচ্ছা, আশা করি এটা আমরা ধরতে পারছি। আচ্ছা, এখন এখানে আরেক ধরনের কিন্তু আমাদের লেজ হওয়া সম্ভব, অত কিছু আমি তোমাদের বলবো না। হ্যাঁ, ওগুলা তোমরা ইন্টারমিডিয়েটে পড়বো আসলে। তারপর হচ্ছে এটা কোথায় থাকে? এটা কিন্তু থাকে হচ্ছে মিঠা পানিতে। এটা থাকে হচ্ছে আমাদের মিঠা পানিতে, বেশিরভাগই হচ্ছে মিঠা পানিতে পাওয়া যায়। ওকে, মিঠা পানিতে আমরা বেশিরভাগ পাবো, ঠিক আছে? আগেরটা ছিল সামুদ্রিক, এটা মিঠা পানি। আমরা কিন্তু পার্থক্য আকারে পড়তেছি। হ্যাঁ, এই জন্য আগের গুলার সাথে আগেরটা সিরিয়ালের সাথে আমি তোমাদের মিলাই বলার চেষ্টা করতেছি। লাস্টে বলবো ওদের যে মুখছিদ্র, সেই মুখছিদ্র কই থাকে? অঙ্কীয় তলে থাকবে না,
মুখছিদ্র থাকবে হচ্ছে বডির সামনের দিকে। তুমি যদি আমরা বাজারে যে মাছগুলো দেখতে পারি, তাই না, রুই মাছ চিন্তা করো, ইলিশ চিন্তা করো, মৃগেল চিন্তা করো, চিতল চিন্তা করো, সবার কিন্তু মুখছিদ্রটা সামনের দিকে থাকে। ওকে, তাহলে এখানে মুখছিদ্র পাওয়া যাবে দেহের সম্মুখে। ওকে, বুঝতে পারছি কি বিষয়টা? আচ্ছা, এখন যদি আমি এখান থেকে উদাহরণ পড়ার চেষ্টা করি, উদাহরণের মধ্যে আমরা যেসব মাছ খাই, যেমন ধরো রুই খাই, তাই না, রুই মাছ খাই, তারপর হচ্ছে কাতলা খাই, তারপর ধরো হচ্ছে ইলিশ খাই। তোমাদের বই আরেকটা এক্সাম্পল বলা কি, সি হর্স। সি হর্স, এই সবগুলোই হচ্ছে আমাদের সেই অস্ট্রিকথিসের মধ্যেই পড়বে। বুঝতে পারছি? আচ্ছা, তোমরা যখন বড় হবা তখন দেখবা এই অস্ট্রিকথিসকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, বুঝছো? একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি আর একটা হচ্ছে সার্কোপটেরিজি। তো আমি তোমাদের জন্য পড়াটাকে একটু সিম্পলি রাখছি, বুঝছো? যাই হোক, অত কিছু আমাদের দেখার দরকার নাই। এরপর সবাই উভচর, উভচরকে আমরা কি বলতে পারি? অ্যামফিবিয়া বলতে পারি। ঠিক আছে, দেখি তো শব্দটা একটু খেয়াল করে। উভ মানে হচ্ছে দুই জায়গায়, তাই না, দুই সাইডে আছে এরকম। চর মানে যে চড়ে বেড়ায়, তাই না? তার মানে এই যে শ্রেণী আছে, এই শ্রেণীভুক্ত প্রাণীরা হচ্ছে দুই জায়গায় চড়ে বেড়ায়, দুই জায়গায় হচ্ছে তারা থাকতে পারে। দুটো জায়গা মানে কি, সে পানিতেও থাকতে পারে, মাটিতেও থাকতে পারে, হ্যাঁ, ডাঙাতেও থাকতে পারে। অর্থাৎ যেসব প্রাণীরা হচ্ছে আমাদের জীবনের প্রাথমিক পর্যায়ে, বুঝছো, জীবনের শুরুতে, জীবনের প্রাথমিক পর্যায়ে পানিতে বসবাস করে, প্রাথমিক পর্যায়ে পানিতে বসবাস করে এবং পরিণত বয়সে ডাঙায় বসবাস করে। ডাঙায় বসবাস করে। ওকে, মানে বাচ্চা অবস্থা এক জায়গায় আছে আর পরিণত অবস্থায় আরেক জায়গায় আছে। এখন আমি যদি এখান থেকে তোমাদের হচ্ছে শ্বসনতন্ত্রটা একটু উল্লেখ করে দিই। পানিতে থাকার সময় তার বডিতে কি থাকবে বলতো? নিশ্চয়ই শ্বসনের জন্য ফুলকা থাকবে, কারণ ফুলকাই হচ্ছে পানির মধ্যে থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এগুলাকে ব্যাপন করে নিজের বডির ভিতরে আনতে পারে। তার মানে এই অবস্থায় থাকে হচ্ছে ফুলকা। আর পরিণত বয়সে দেখো ফুলকা কিন্তু থাকে না। পরিণত বয়সে কি থাকে বলতো? সে যেহেতু মাটিতে আছে, ডাঙায় আছে, ডাঙায় তো ভাই পানি নেই, ডাঙায় কি আছে? বাতাস। তাহলে বাতাস থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে ব্যাপন করে আনতে গেলে আমাদের লাগবে হচ্ছে ফুসফুস। ওকে, এটা আমরা একটু মাথায় রাখি। তাহলে বাচ্চা অবস্থা থাকবে ফুলকা, বাট পরিণত অবস্থায় কি থাকবে? ফুসফুস। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো এই প্রাণীগুলো কি হয়, ওদের ত্বকটা নরম হয়, বুঝছো? ওদের ত্বকটা কি অনেক বেশি সফট হবে, নরম হবে, ভেজা হবে এবং গ্রন্থিযুক্ত হবে। গ্রন্থি আছে বলে কিন্তু ত্বকটা ভেজা, রাইট? এবং এই ত্বকে কিন্তু কোনো আইস থাকবে না, আইসবিহীন। ওকে, এই কথাগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর এই প্রাণীগুলো কিন্তু ডিম পারে। কোথায় ডিম পারে বলতো? পানিতে ডিম পারে এবং ডিম পারে এবং এই ডিম ফুটে কি চলে আসে? এই ডিম ফুটে হচ্ছে আমাদের ব্যাঙাচি দশা তৈরি হয়, বুঝছো? ডিম ফুটে ব্যাঙাচি তৈরি হয়, ট্যাডপোল যেটাকে আমরা বলি, তাই না, ব্যাঙাচি। ওকে, আশা করি ভাই আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর যদি আরো পড়তে চাই, ওদের রক্তটা কিরকম হয়? শীতল প্রকৃতির হয়, বুঝছো? ওরা হচ্ছে শীতল রক্তের প্রাণী, খুবই ইম্পর্টেন্ট, শীতল রক্তের প্রাণী। এখন এই পয়েন্টটা হয়তো আমরা বুঝতে পারি না। আমরা অনেকে মনে করি শীতল রক্তের প্রাণী মানে কি, রক্তটা ঠান্ডা হবে, এটা আমরা মনে করি। কথাটা ঠিক আছে, এই কথাটা কিন্তু ঠিক আছে যে শীতল রক্ত মানে কি, রক্তটা ঠান্ডা। বাট এই রক্তে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যটা কি? পরিবেশের তাপমাত্রার সাথে ওদের রক্তের তাপমাত্রা কিন্তু ওঠানামা করতে পারে। যদি অনেক বেশি ঠান্ডা পড়ে ওদের রক্ত অনেক ঠান্ডা হয়ে যায়, যদি অনেক বেশি গরম হয়, গরম পড়ে, ওদের রক্তটা অনেক বেশি গরম হয়ে যায়, এরকম বিষয়টা। হ্যাঁ, তো এটা করার দরকার কি? এটা করার মাধ্যমে আমাদের এই উভচর প্রাণীরা হচ্ছে বিভিন্ন তাপমাত্রা পরিবেশে খাপ খাওয়াই নিতে পারে। আমরা কিন্তু এরকম না, আমরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, বুঝছো? আমাদের রক্তটা কিন্তু গরম থাকে।
হ্যাঁ, আমাদের রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার মধ্যে থাকে। এবং এই জন্য কিন্তু খেয়াল করে দেখবা, গরমের সময় আমরা ঠান্ডা হইতে চাই, রুমের মধ্যে ফ্যান চালাই দেই, এসি চালাই দেই, তাই না, একটু ঠান্ডা থাকতে চাই। আর ঠান্ডার মধ্যে কিন্তু আমরা গরম থাকতে চাই, তাই না, আমরা রুমের মধ্যে হচ্ছে ফ্যান অফ করে দিই বা হিটার চালাই, এরকম কিছু একটা, রাইট? তার মানে আমাদের রক্তের তাপমাত্রা কিন্তু পরিবেশের সাথে ওঠানামা করে না, বাট উভচর বলো বা সামনে যখন আমরা সরীসৃপ পড়বো, এদের রক্তের তাপমাত্রা কিন্তু পরিবেশের সাথে ওঠানামা করে। আচ্ছা, তাহলে আশা করি ভাই আমরা এই পয়েন্টগুলা বুঝতে পারছি। আরেকটা পয়েন্ট যদি আমি বলতে চাই, ওদের আঙুলগুলো কি হয়, নখরবিহীন হয়, বুঝছো? এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা হয় নাই, আমি তোমাদের একটু এক্সট্রা করে বলে দিচ্ছি। ওদের আঙুলগুলো কি হয়, নখরবিহীন হয়। ওকে ভাই, বুঝতে পারছি। এখন যদি ভাই আমি এখান থেকে উদাহরণ তোমাদের বলতে চাই, তাহলে উদাহরণটা খুবই সিম্পল হবে। যেহেতু ওদের মধ্যে ব্যাঙাচি দশা আছে, তাহলে কার ব্যাঙাচি দশা থাকবে? নিশ্চয় ব্যাঙের। তেমন যত রকমের তুমি হচ্ছে এখানে ব্যাঙ পাবা, সোনা ব্যাঙ বলো, কুনো ব্যাঙ বলো, তাই না, সবাই কিন্তু এখানে থাকবে। ওকে, সবাই কিন্তু এখানে থাকবে। তোমাদের জন্য আমি একটা কাজ দিয়ে দিই, ব্যাঙ ছাড়া আর কেউ কি উভচরের মধ্যে থাকতে পারে কিনা তোমরা আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? আচ্ছা, সরীসৃপটা কিন্তু একই রকম ভাবে আমরা উভচরের সাথে একটু পার্থক্য আকারে বা মিলাই পড়ার চেষ্টা করব। আমরা উভচরের প্রথমে কি পড়ছিলাম, নামটা একটু ভেঙে পড়ার চেষ্টা করছিলাম, তাই না? আচ্ছা, তো সরীসৃপ এটা মানে কি জানো? রেপটিলিয়া। রেপটিলিয়া মানে কি? যারা হচ্ছে বুকের উপর ভর করে চলে। রেপটিলিয়া শব্দটা আসছে হচ্ছে ভর করে চলা এই শব্দ থেকে। তার মানে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণীরা কি করবে? বুকে ভর করে চলবে, ঠিক আছে, বুকের উপর ভর করে চলে। আমরা যেমন পায়ে ভর করে চলতেছি, তাই না, হাঁটতেছি, দৌড়াচ্ছি, তো পায়ের উপর ভর করে এই কাজগুলো করতেছি, তাই না? তো রেপটিলিয়া গুলো কিন্তু এরকম ভাবে দাঁড়ায় হাঁটে না, এরকম ভাবে হাঁটে না, ওরা হচ্ছে এরকম ভাবে চলাচল করে, বুকের উপর ভর দিয়ে এরকম ভাবে চলাচল করে। বুঝতে পারছি কি বিষয়টা? আচ্ছা, আশা করি এটা আমাদের গেল। আচ্ছা, এরপর আসা হচ্ছে ওদের বডিতে হচ্ছে ফুসফুস থাকবে, তাই না? ওরা কিন্তু উভচর প্রাণীরা, তাই না? উভচরের মধ্যে কিন্তু কি আছে, আমাদের ফুলকা আছে, ফুসফুস আছে। ওদের বডিতে কিন্তু এরকম না, ওদের বডিতে শুধুমাত্র ফুসফুসই থাকে। আচ্ছা, এবার যদি আসলে ত্বকটা কিরকম হয়, ওদের ত্বকটা কিন্তু ভেজে হবে না, গ্রন্থিবিহীন হবে, তার মানে শুষ্ক হবে। শুষ্ক হবে কেন? গ্রন্থি নাই, গ্রন্থিবিহীন। এবং কারো কারো বডিতে কিন্তু আইস থাকে, শক্ত আইস থাকতে পারে, শক্ত আইস থাকতে পারে। যেমন ধরো সাপের কিন্তু আইস থাকে, তাই না? আবার আচ্ছা, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এই আইসটা চুন জাতীয় পদার্থ জমা হয়ে হয়ে শক্ত প্লেট গঠন করে ফেলে, ঠিক আছে? আচ্ছা, যেটাকে আমরা যেমন ধরো কচ্ছপের বাইরে একটা শক্ত আবরণ থাকে, কুমিরের বাইরে একটা শক্ত আবরণ থাকে, তাই না? এরকম আমরা কিন্তু দেখতে পারি। খুব ভালো কথা। আচ্ছা, এরপর হচ্ছে, ঠিক আছে, এটা লাগবে না, ব্যাঙাচি দশাইদের বইতে নাই। এটা কিন্তু শীতল রক্তের প্রাণী হয়, তাই না? এটাও কিন্তু শীতল রক্তের প্রাণী হয়। ওদের রক্তের তাপমাত্রা হচ্ছে পরিবেশের সাথে ওঠানামা করে। আচ্ছা, আর লাস্টে আমরা কি বলবো? লাস্টে আমরা বলতে পারি হচ্ছে দেখো, নখরবিহীন আঙুল, এখানে কিন্তু কি থাকবে, দুই পায়ে হচ্ছে 5টা করে নখরযুক্ত আঙুল থাকবে। ওকে, তো দুই পা তো না, ওদের আমরা 4টা পা বলি, তো সকল পা তুমি বলো, সকল পায়ে হচ্ছে 5টি করে নখরযুক্ত আঙুল থাকবে, নখরযুক্ত আঙুল আমরা পাবো। আচ্ছা, গেল। আর বেশি কিছু আমাদের বইয়ের মধ্যে নাই, আমরা শুধুমাত্র এখন উদাহরণ দেখবো, তাহলে কিন্তু কাজ শেষ। উদাহরণের মধ্যে কি আছে বলতো দেখি? সাপ আছে, কচ্ছপ আছে, তারপর হচ্ছে কুমির আছে, এইগুলাই। ঠিক আছে, এই ছিল আমাদের সরীসৃপ। এরপর চলে আসো ভাই পক্ষীকুল। তো আমরা যদি এখানে ওয়ার্ডটা ডাইসেক্ট করে দেখার চেষ্টা করি, ডাইসেক্ট করে কিছুই নেই, কারণ দেখো পক্ষী মানে পাখি, তাই না? কারা পাখি বলতো? যারা হচ্ছে উড়ে বেড়াতে পারে, তাই না? এরকম বিষয়টা কিছু এক্সেপশন আছে, যেমন ধরো উট পাখি কিন্তু উঠতে পারে না, তাই না? তো মোস্ট কথা হচ্ছে যেসব প্রাণী হচ্ছে উঠতে পারে তারাই হচ্ছে পাখি, রাইট? এটা তুমি বলতে পারো। আচ্ছা, এটা মোটামুটি একটা জোরদার কোনো পয়েন্ট হয় না যদিও। তো পাখির ক্ষেত্রে আমি কি বলতে পারি? ওদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওদের দেহ হচ্ছে পালকে আবৃত থাকবে, এর মধ্যে কোনো আইস মাইস কিছু নেই, কি আছে? পালক আছে।
ওকে, আচ্ছা। তারপর দেখো ওদের বইতে আর কি থাকবে, দুটি করে ডানা থাকবে, হাতগুলো হচ্ছে বা অগ্রপদগুলো হচ্ছে ডানায় রূপান্তর হয়, বাকি দুটো হচ্ছে আমাদের মেনলি পা, দুটি পা থাকবে এবং একটি কিন্তু চঞ্চু থাকবে, বুঝছো? একটা কি থাকে, চঞ্চু বা বিক। ওদের কিন্তু কোনো ঠোঁট নাই, ঠোঁটের পরিবর্তে কি আছে বলতো, একটা শক্ত কাঠামো আছে যাকে আমরা কি বলতে পারি, চঞ্চু বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে এরা কি হয়, উষ্ণ রক্তের প্রাণী হয়। আমরা কিন্তু ব্যাখ্যা অলরেডি পড়ছি উষ্ণ রক্ত বলতে কি বোঝায়। তো উষ্ণ রক্তের প্রথম প্রাণী কিন্তু আমাদের পাখিরা, বুঝছো? তারপর হচ্ছে ওদের যে ফুসফুস, সেই ফুসফুসের সাথে বায়ুথলি সংযুক্ত থাকে, বুঝছো? ফুসফুসের সাথে বায়ুথলি সহজে সংযুক্ত থাকবে। কেন ভাই, কেন এরকম ভাবে বায়ুথলি সংযুক্ত থাকে? কারণ এরা কিন্তু উড়ে বেড়ায়, তাই না? তো ওর জন্য কিন্তু বডির ওয়েটটা একটু কম হওয়া দরকার। তো এই বায়ুথলি হচ্ছে মেনলি ওদের বডি ওয়েটটাকে একটু কমায় ফেলে, তুমি বলতে পারো, ঠিক আছে? বাতাস এখানে যখন পূর্ণ হয়ে যাবে তখন ওদের বডি ওয়েটটা হচ্ছে ওড়ার জন্য সুটেবল হয়ে যায়, বুঝছো? এরকম বিষয়টা, যার ফলে সহজে উড়তে পারে। আচ্ছা, এখানে সহজে ওড়ার জন্য আরেকটা ব্যাখ্যাও তোমার এখানে কার্যকর আছে, সেটা কি, ওদের হাড়গুলো হচ্ছে মানে অস্থিগুলো, হ্যাঁ, হাড় মানে কি, অস্থি, এটা মিললে কি হয়, শক্ত হয় কিন্তু ফাঁপা হয়। ফাঁপা বলতে পারো হচ্ছে দৃঢ় হইতে পারে। হ্যাঁ, তার মানে দেখো ওদের বোনস গুলা কিন্তু স্ট্রং হয়, খুব ভালো কথা, বাট নিরেট হয় না, বুঝতে পারছো? ভেতরে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা থাকে। কেন থাকে ভাই? সহজে যাতে তারা উঠতে পারে, এই জন্য কিন্তু ভেতরে ফাঁকা ফাঁকা জায়গা থাকে। ওকে, আচ্ছা, গেল। তাহলে এখন তুমি যদি একটা এক্সাম্পল পড়তে চাও, উদাহরণগুলো যদি তুমি দেখতে চাও, উদাহরণ আমি কি পাবো, সকল রকমের পাখি, সকল রকমের পাখি। ওকে, সিম্পল। লাস্টে আসো ভাই, স্তন্যপায়ী। মানুষ কোথায় আছে? মানুষ কিন্তু এই স্তন্যপায়ীর মধ্যেই আছে। তোমরা যখন ক্লাস 9-এ যাবা তখন দেখবা যে এই মানুষের পুরো আমাদের ট্যাক্সোনমিটা, পুরো আমাদের শ্রেণীবিন্যাস লিখতে হয়, কোন পর্বে আছে, কোন শ্রেণীতে আছে, কোন বর্গে আছে, এরকম ভাবে লিখতে হয়। সেখানে আমরা দেখতে পারি মানুষ কিন্তু স্তন্যপায়ী বা ম্যামালিয়া শ্রেণীতে আছে। আসো আমরা একটু ওয়ার্ডটাকে ডাইসেক্ট করে দেখার চেষ্টা করি। স্তন্যপায়ী মানে কি? যারা হচ্ছে, যাদের বডিতে হচ্ছে কার্যকর স্তন গ্রন্থি আছে, বুঝছো? যারা হচ্ছে ফিমেল বা স্ত্রী, তাদের বডিতে কি থাকবে, কার্যকর স্তন গ্রন্থি থাকবে বা ম্যামারি গ্ল্যান্ড থাকবে। এই স্তন গ্রন্থি থেকে যে শাল দুধটা তৈরি হয়, মায়ের বুকের দুধ আমরা যেটাকে বলি, সেই দুধ পান করে হচ্ছে শিশুরা বেঁচে থাকে, এরকম তুমি বলতে পারো। তার মানে তুমি বলতে পারো এই শ্রেণীভুক্ত প্রাণীদের যারা স্ত্রী আছে, হ্যাঁ, ফিমেল যারা আছে, স্ত্রী দেহে আমাদের স্তন গ্রন্থি পাওয়া যায়, স্তন গ্রন্থি পাওয়া যায়। এই স্তন গ্রন্থি থেকে যে শাল দুধ তৈরি হয় সেটা হচ্ছে শিশুরা পান করে বেঁচে থাকে। হ্যাঁ, শিশুরা মায়ের দুধ পান করে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এখানে মেনলি এই ধরনের প্রাণীরা হচ্ছে বাচ্চা প্রসব করে। হ্যাঁ, বাচ্চা প্রসব করে, ডিম পারে না। মেনলি বাচ্চাকে তারা প্রসব করার মাধ্যমে জন্ম দেয়। তবে এখানে অবশ্যই একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি? প্লাটিপাস। প্লাটিপাসরা কিন্তু আমাদের একটা স্পেশাল টাইপের ডিম পারে, যে ডিমের বাইরে কি থাকে, চামড়া থাকে, শক্ত একটা চামড়া থাকে। বলতে পারো ভাই প্লাটিপাস কোনটা? প্লাটিপাস তো জীবনে দেখি নাই। আসলে দেখার কথাও না। এটা হচ্ছে মেনলি আমাদের দেশে পাওয়া যায় না, আমাদের এই ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায় না। এটা মেনলি পাওয়া যায় অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে, বুঝতে পারছো? আচ্ছা, সো এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, খুব ভালো কথা। এগুলো কিন্তু বেসিক কথা, আমরা নাম থেকে জিনিসগুলো বুঝতে পারছি। এবার আসলে হচ্ছে অন্যান্য কি কি বৈশিষ্ট্য আছে, যেমন ওদের দেহ হচ্ছে লোমে আবৃত, তাই তো? আমরা দেখছিলাম কি পাখির দেহ হচ্ছে পালকে আবৃত, বাট স্তন্যপায়ীদের দেহ হচ্ছে, দেহের যে ত্বকটা সেটা লোমে আবৃত। ওদের ত্বকে কি থাকে? বিভিন্ন রকমের গ্রন্থি থাকে, তাই না? বিভিন্ন রকমের গ্রন্থি থাকে। এখন গ্রন্থির মধ্যে আমি কি কি পাবো? আমাদের মনে হয় এরকম একটা কনসেপশন তৈরি হয়ে গেছে যে গ্রন্থি থাকলে মনে হয় ত্বকটা ভেজা ভেজা হবে, তাই না? আমরা উপচরে দেখছিলাম কি গ্রন্থিযুক্ত ত্বক, কারণ সেটা ভেজা ভেজা ছিল। আসলে বিষয়টা এরকম না, বুঝছো? গ্রন্থি বিভিন্ন রকমের হইতে পারে,
মেইনলি গ্রন্থির কাজটা কি? সিক্রেশন করা, ক্ষরণ করা। আমরা যখন কোনো কিছু নিয়ে অনেক বেশি টেন্স থাকি বা আমাদের যখন অনেক বেশি গরম লাগে, আমরা যখন অনেক বেশি শারীরিক শ্রম করি, তখন কিন্তু আমাদের বডি ঘামায় যায়। কেন ঘামায় যায়? কারণ আমাদের বডির মধ্যে যে ঘাম গ্রন্থিগুলো আছে, সেই ঘাম গ্রন্থিগুলো তখন হচ্ছে সিক্রেশন করা শুরু করে দেয়, বুঝছো? তার মানে ঘাম কিন্তু সবসময় আমাদের বডি থেকে বের হয় না, কিছু স্পেশাল কন্ডিশনে বের হয়। ওকে, আচ্ছা, আর কি আছে? আমাদের ফেস অয়েল। হ্যাঁ, এই যে ফেস অয়েল, আমাদের স্কিনটা কিন্তু ন্যাচারালি একটু তেল তেল ভাব থাকে, বুঝতে পারছো? সো এই যে ফেস অয়েল, এটা কিন্তু একটা প্রোটেকশনের কাজটা করে। ওকে, কারণ আমাদের বডির ভেতরে সবচেয়ে বেশি এক্সপোজার পাওয়া পার্টটা হচ্ছে আমাদের চেহারা। আমরা কিন্তু নর্মালি যখন বাসায় থাকি তখন কিন্তু আমরা এই যে প্যান্ট পরে থাকি, তাই না? বের হলে আমরা হচ্ছে শার্ট পরি বা গেঞ্জি পরি। হ্যাঁ, তার মানে আমাদের বডির আপার পার্ট লোয়ার পার্ট সবই কিন্তু ঢাকা থাকে, তাই না? এরকম ভাবে আমরা কিন্তু প্রোটেকশন দিয়ে রাখি, রাইট? মাঝে মাঝে আমরা ফুল স্লিভ হচ্ছে গেঞ্জি পরি, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে আমরা হ্যান্ড গ্লাভস পরি। তো আমাদের কিন্তু পুরো বডিটা মোটামুটি ঢাকা থাকে, জাস্ট আমাদের ফেসটা কিন্তু সবসময় এক্সপোজার পাওয়া থাকে, তাই না? যত শীতই হোক আমরা কিন্তু মোটামুটি ফেসটা আমাদের ঢাকি না। তার মানে ফেসের জন্য কিন্তু এক্সট্রা করে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। তো আমাদের বডি হচ্ছে সেরকম ভাবে একটা ব্যবস্থা রাখে। তো আমাদের ফেসের মধ্যে এরকম প্রোটেকশনের জন্য বডি কি করছে? ফেসের মধ্যে কিছু তেল গ্রন্থি, যেটাকে আমরা শ্বেত গ্রন্থি বলতে পারি, শ্বেত গ্রন্থির কিন্তু ব্যবস্থা করে রাখছে, যেটা থেকে হচ্ছে কিছু তেল জাতীয় পদার্থ বের হয়, বুঝতে পারছো? যেটা হচ্ছে চেহারাটাকে এরকম ভাবে প্রোটেক্ট করে রাখে, বাইরের ধুলাবালি থেকে সুরক্ষা দিয়ে রাখে। আচ্ছা, খুব ভালো কথা। তারপর আসা হচ্ছে ওরাও কিন্তু উষ্ণ রক্তের প্রাণী হবে, পক্ষীগুলোর মতো। এবং ওদের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হবে, তাই না? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন হৃৎপিণ্ড কি ভাই, প্রকোষ্ঠ কি, এগুলো হয়তো অনেকে আমরা জানি না। এগুলো আমরা আস্তে ধীরে পড়া শুরু করব, ঠিক আছে? আস্তে ধীরে আমরা পড়বো, সামনেও পড়বো, এখনো পড়বো, ঠিক আছে? আচ্ছা, হৃৎপিণ্ডের মাধ্যমে কি হয়? রক্তটা মেনলি পাম্প হয়। এই হৃৎপিণ্ড কিন্তু বিভিন্ন প্রকোষ্ঠ বিশিষ্ট হইতে পারে। ওকে, আমরা অত কিছু মধ্যে যাচ্ছি না আর কি। তো এই হচ্ছে আমাদের স্তন্যপায়ীর মূল বৈশিষ্ট্যগুলো। আরেকটা বৈশিষ্ট্য আমাদের মিস হয়ে গেছে, সেটা কি? ওদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, বুঝছো? বিভিন্ন ধরনের দাঁত থাকে। তোমার যতগুলো বৈশিষ্ট্য মনে থাকবে তুমি ঠিক ততগুলাই লিখবা, সবগুলো লেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তোমার যতগুলো মনে থাকে। এবার আসো আমরা যদি এটা এক্সাম্পল পড়ার চেষ্টা করি, উদাহরণের মধ্যে কি আছে? বাঘ আছে, ভাল্লুক আছে, গরু আছে, ছাগল আছে, তাই না? তারপর ধরো কি আছে? মানুষ আছে, এরকম, বুঝতে পারছো? তারপর ধরো তিমি কিন্তু একটা স্তন্যপায়ী, যদিও সে পানিতে থাকে। তারপর ধরো বাদুরও কিন্তু স্তন্যপায়ী, যদিও সে আকাশে ওড়ে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু মোটামুটি আমাদের যত রকমের শ্রেণী আছে সবগুলো পড়ে ফেলছি, তাই না? আমাদের জাস্ট একটা মাত্র টপিক বাকি আছে, সেটা হচ্ছে শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা। তো মেইনলি আমরা পড়বো এখন যে শ্রেণী বিন্যাস আসলে কেন দরকার, তাই না? এই টপিকটা আমরা যদি না পড়তাম তাহলে সমস্যা কি হইতো? তো মেইনলি দেখো, এই টপিকের গুরুত্বের মধ্যে বেশ কিছু পয়েন্ট আমাদের বইয়ে উল্লেখ আছে, আমরা তোমাদেরকে একটু সাজায় পড়ার চেষ্টা করি। তো মেইনলি শ্রেণী বিন্যাস করে আমরা কি করছি? বিভিন্ন প্রাণীগুলোকে আমরা বিভিন্ন গ্রুপভুক্ত করছি, তাই না? তার মানে ওই গ্রুপের কমন প্রপার্টিস পড়লেই, কমন বৈশিষ্ট্যগুলো পড়লেই ওই প্রাণীগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে সবগুলা প্রাণীকে আলাদা আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমি কি করব? একটা কমন বৈশিষ্ট্য ফলো করব, তারপর চিন্তা করব এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সবার মধ্যে বিদ্যমান, এভাবে চিন্তা করব। তাহলে আমাদের কিন্তু বলতে পারো শ্রম এবং সময় দুইটাই কিন্তু বেঁচে গেছে, তাই না? দুইটাই হচ্ছে সেভ হয়ে গেল। এভাবে তুমি বলতে পারো অল্প পরিশ্রম ও অল্প সময়ে আমরা জীব সম্পর্কে সামগ্রিক একটা জ্ঞান পেতে পারি, বুঝছো? জীব সম্পর্কে এটা সামগ্রিক জ্ঞান পেতে পারি, টোটাল একটা নলেজ আমাদের থাকা সম্ভব। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, আর কি? এটার মাধ্যমে আমরা হচ্ছে নতুন প্রজাতি আবিষ্কার করতে পারি, বুঝছো? নতুন প্রজাতি আমরা আবিষ্কার করতে পারি। বিষয়টা কিরকম আমি তোমাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো তোমার কাছে আমি তোমাকে একটা জীব দিলাম, তুমি আমাকে আগে একটু চিন্তা করো এটা কি প্রাণী নাকি উদ্ভিদ, তাই না? যদি প্রাণী হয় তাহলে নিশ্চয়ই সেটা অ্যাডেবিলিয়া রাজ্যের মধ্যে পড়বে। তারপর তুমি চিন্তা করে দেখো এটা আসলে এটা কি মেরুদণ্ড আছে কি নাই। মেরুদণ্ড থাকলে হচ্ছে এটা তোমার যে কি বলে কর্ডাটার মধ্যে, ভার্টিব্রাটার মধ্যে পড়বে। তারপর তুমি দেখো এটা কি মাছ নাকি অন্য কিছু। মাছ হলে তো আমাদের ওই যে কনরিকথিস, অস্ট্রিকথিস। তো এইভাবে করে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে মিলায় দেখার চেষ্টা করি। যদি কোনো বৈশিষ্ট্যের সাথেই যদি না মিলে, তখন আমি বুঝতে পারবো যে না, এই প্রজাতি সম্পর্কে আগে আমরা জানতাম না, এটা একটা নতুন প্রজাতি। বুঝতে পারছি আশা করি।
আচ্ছা, হ্যাঁ, রিডিং পড়া তো অত বেশি এক্সপ্লেন করা আসলে প্রয়োজন নাই, তোমরা আসলে একটু বললেই বুঝবা। আচ্ছা, এবার আসো হচ্ছে এই যে প্রজাতিগুলো আছে, এই প্রজাতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে ধরতে পারি, বুঝতে পারি। হ্যাঁ, ওকে, মানে দেখো একটু খেয়াল করে, আমরা যখন বাস্তুতন্ত্র পড়বো তখন এই জিনিসটা ক্লিয়ার হবো যে আমাদের পরিবেশে প্রত্যেকটা জীব কিন্তু একে অপরের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল, তাই না? যেমন আমরা কিন্তু খাবারের জন্য বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল আছি, রাইট? বিষয়টা এরকম। তার মানে আমরা এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে দেখতে পারি একটা প্রজাতি কিভাবে অপর প্রজাতির উপর জীবন ধারণের জন্য নির্ভরশীল হয়ে থাকতে পারে। এবং এখান থেকে আর কি পড়তে পারি আমরা, প্রজাতির মধ্যে পরিবর্তন কিন্তু বুঝতে পারি। প্রজাতির মধ্যে পরিবর্তন, যেহেতু আমাদের কাছে হচ্ছে বৈশিষ্ট্যগুলো আগে থেকে লিপিবদ্ধ আছে, আমি হচ্ছে বারবার বৈশিষ্ট্যগুলো মিলাই মিলাই দেখার চেষ্টা করব, নতুন কোনো বৈশিষ্ট্য আসলো কিনা। নতুন বৈশিষ্ট্য আসা মানে কি, সেই বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন আসছে, তাই না? খুব সিম্পল জিনিস। সো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের প্রয়োজনীয়তার পয়েন্টগুলো। তোমরা একবার রিডিং করবা, তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবা। সো ভাই এই টপিকের মাধ্যমে আমরা চ্যাপ্টারটাকে শেষ করলাম। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। আমি ইনশাআল্লাহ সামনের কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।